আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয় ভাই তোমাদের সাথে চলে আসি ভাইয়ার বায়োবস ওয়ান শট সিকিউ ক্লাসের এই সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে আজকে আমার প্রথম এই বায়োবস ওয়ান শটের প্রথম ক্লাসে পরিপাক ও শোষণ পড়াবো। তবে আজকে আমি এটা তোমাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, তোমরা বন্দি পাঠশালা পেজে অলরেডি রুটিন দেখেছো, সো তোমরা হৃদয় ভাইয়ের সাথে এই রুটিনে তোমরা যদি কমপ্লিট করো, আমি তোমাদেরকে ওয়াদা করে যাচ্ছি এই মে মাসের মধ্যে আমি তোমাদের পুরো বায়োলজিকে একদম ইজি করে দেবো। ওয়ান শট মানে যেইটুকু লাগবে ততটুকুই। ঠিক একইভাবে হৃদয় ভাইয়ের আমাদের এই যে একাডেমিক পড়লা না, মেডিকেলের টাইমেও ভাইয়া ইনশাল্লাহ তোমাদের দায়িত্ব থাকবে। আমাদের মেডিট্রুপস মেডিকেল কোর্স আছে, সেখানে হৃদয় ভাই প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি, সাথে আমাদের অন্যান্য ভাইয়ারাও আছে। সো এইটাই হচ্ছে টার্গেট, যে এই টাইম থেকে একটা স্টুডেন্টকে যেন বায়োলজিতে আমি এক মাসে ওদেরকে একটা গুছানো প্রস্তুতি দিতে পারি, সো দ্যাট ওরা এই মে মাসের মধ্যে, জুন মাসের লাস্টে পরীক্ষা, সো আমি মনে করি এক মাস আগেই মানে জুনের আগেই তাদের একটা মানে ফাইনাল একটা রিভিশন থাকা উচিত, যে ভাইয়া আমি পারি না, আমার এই চ্যাপ্টার পারি না, আমি ওই চ্যাপ্টার পারি না, আপনার এই ক্লাসগুলো আমি এক মাস আগে আপনি আমাদেরকে শেষ করান, আমরা আস্তে আস্তে দেখে নেব। এবং এই ক্লাসগুলো ফেসবুকে হওয়ার পাশাপাশি ইউটিউবেও থাকবে। ইউটিউবে হৃদয় ভাইয়ের চ্যানেল ডক্টর হৃদয়, সেখানেও তোমরা পাবা, এবং বন্দি পাঠশালাতেও পাবা, সব কিছু আপডেট থাকবে। ইভেন ক্লাসের যে পিডিএফ সেটাও আমি ইউটিউবে তোমাদেরকে দিয়ে দিব এবং ফেসবুকেও এটা দিয়ে দিব। সো তোমরা যারা আছো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, নিজেদের টাইমলাইনে শেয়ার করো, গ্রুপে শেয়ার করে রাখতে পারো, সো দ্যাট আমাদের সাথে সবাই যেন আমরা আজকের এই বায়োবস, আজকে থেকে যে শুরু হওয়া আমাদের বায়োবস ওয়ান শট, সেখানে যেন তোমরা থাকতে পারো। এইচএসসি 25 হও কিংবা এইচএসসি 26 হও, দুই ব্যাচের জন্যই হৃদয় ভাইয়ের এই ক্লাসটা কার্যকরী। কেন? কারণ আমি যেই চ্যাপ্টারগুলো শুরু করছি সেগুলা 25 ব্যাচের তো ইম্পর্টেন্টই সবগুলা, একই সাথে 26 ব্যাচেরও কিন্তু অনেকের ইয়ার ফাইনাল সামনে। ইয়ার ফাইনালের সাথে কিন্তু তাদের অনেকেরই এই চ্যাপ্টারগুলো কিন্তু পড়া হয়ে গেছে বা এখনো সিলেবাসে আছে, হয়তো তোমরা পড়ো নাই, কতটুকু পড়া লাগবে, সো সব কিছু ভাইয়ার এইটার মাধ্যমে কমপ্লিট হবে। সো যতজনই ক্লাস করুক না কেন, আমার ক্লাসে যদি 10 জনও থাকে আমি তাও এটা কন্টিনিউ করব, কারণ আমি জানি আমাদের স্টুডেন্টরা পরবর্তীতে এটা ইউটিউবে গিয়ে তারা এটা করতে আগ্রহী থাকবে এবং পরবর্তীতে তারা এখান থেকে বেনিফিটেড হবে। সো সবাই আমরা ভাইয়ার এই ক্লাসকে ইনশাল্লাহ আমার 25-26 ব্যাচের যারা স্টুডেন্টরা আছো তারা সাপোর্ট করবা, তারা জানাবা যে ভাইয়া আপনার এখান থেকে আমরা কেমন বেনিফিটেড হচ্ছি। তোমরা নোট করে রাখতে পারো। ভাইয়ার খুব সুন্দর একটা প্ল্যানে ভাইয়া তোমাদের জন্য এটা সাজিয়েছি, যে তোমরাই দেখবা যে কিভাবে সৃজনশীল গতে কোনটা আসতে পারে, ঘতে কি আসছে, বিগত বছরে কি কি আসছে, কোন টপিকগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 স্টার 3 স্টার করা, এবং এরপরে আমি তোমাদেরকে টপিকগুলা বিশ্লেষণ করব, পড়াবো, হ্যাঁ, যেগুলো থেকে সিকিউ ইনশাল্লাহ আসবেই যে কোনো বোর্ডে। এবং এরপরে ক্লাসের একদম শেষের দিকে এসে আমরা সিকিউগুলোকে মিলায় নিব, যে ভাইয়া যে টপিকগুলো পড়ানো হয়েছে সেগুলা আমাদের সিকিউতে আসছে কিনা আমরা সেটা প্রমাণ স্বরূপ দেখব, এবং সেখান থেকে কিভাবে সলভ করা যায় সেটাও আমরা দেখব। সো দ্যাটস জাস্ট দ্য বিগিনিং। আর তোমরা হচ্ছে একটু ইয়ে করে দাও, ভাইয়া বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে, যেন আমাদের সাথে বাকি স্টুডেন্টরা জয়েন করতে পারে। ওকে, আচ্ছা। আর 25-26 ব্যাচ যারাই আছো, মেডিকেল অ্যাডমিশনের জন্য ভাইয়ের কোর্স আছে, সেখানে তোমরা যুক্ত থাকতে পারবা। ওকে, আর দেখি, ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু শেয়ার করে দিচ্ছি আমার টাইমলাইন, তোমরাও তোমাদের টাইমলাইন থেকে শুরু করে দাও। ওকে, দেখি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমার ঋণ কখনো শোধ করা যাবে না। ওকে, ইটস ওকে, ফাইন, সমস্যা নাই। তোমরা যদি বেনিফিটেড হও, দ্যাটস অল আই ওয়ান্ট, যে তোমরা যেন শেষ মুহূর্তে বেনিফিটেড হয়ে যাও। ওকে, আচ্ছা। সো 250 প্লাস স্টুডেন্টস যুক্ত হয়ে গিয়েছে অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভাইয়া লাইভ ওয়ান শট
সিরিজ নিয়ে ভাইয়া হাজির হয়েছে। আমাকে আগে বলতো, যেমন 22-23 সালে আমি যখন ক্লাসগুলো নিতাম, তখন ভাইরা বলতো ভাইয়া আপনি ওই যে তখন যখন নিতাম ওরা খুব এক্সাইটেড থাকতো, খুবই বেনিফিটেড ছিল আমার স্টুডেন্টরা। অনেক স্টুডেন্ট আমার বেসিক প্লেলিস্টের ক্লাস করেছে। তো এখন আমি মনে করছি যে ভাইয়া 2024 সালে ভাইয়া ওইভাবে তোমাদেরকে লাইভের যে গিফট দেওয়ার জন্য ওরকম কিছু ভাইয়া আসলে করি না। ভাইয়ার ইন্টার্নশিপ চলছিল MBBS শেষ করার পর, সো এইগুলোর জন্য ভাইয়া পারি না। বাট আমি মনে করি যে এখন 25-26 ব্যাচ লাকি, বিকজ তার হৃদয় ভাইয়ের ওয়ান শট পাচ্ছে। কারণ হৃদয় ভাইয়ের এতদিন ওরা বেসিক ক্লাস করেছে, যে বেসিক ক্লাসে ভাইয়ার অনেক চ্যাপ্টার, সব চ্যাপ্টারের আমার বেসিক প্লেলিস্ট আছে, বন্দি পাঠশালা চ্যানেলে তোমরা পাবা। বাট এই যে ওয়ান শট ভাইয়া, আপনি 1-1.5 ঘন্টায় আমাদেরকে একটা চ্যাপ্টারে সবকিছু ধরায় দিবেন, হ্যাঁ, এই জিনিসটা স্টুডেন্টদের একটা গ্যাপ ছিল। সো আমি মনে করি স্টুডেন্টদের কাছ থেকে স্টুডেন্টদের জন্য আমার এই কাজটা করা উচিত, এবং সেটার একটা যেটা বলতে পারো যে একটা দায়বদ্ধতা থেকে ভাইয়া এটা করব, এবং আমার মনে হয় যে এটা স্টুডেন্টদের জন্য বেটার হবে। ওকে, আচ্ছা, ওকে। সো সবাই লাইভেও করতে পারো, লাইভে করলে তো ইনস্ট্যান্ট শেষ হয়ে গেল, আর পরে ইউটিউবেও করতে পারবা। ডক্টর হৃদয় চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সেখানে সবকিছু আপলোডেড হবে। হ্যাঁ, সার্চ দিলেই পাবা ডক্টর হৃদয়, ওইখানে ইউটিউব চ্যানেলে দেখবা ভাইয়ার আছে, সেখানে যাব আমরা। ওকে, সো ক্যান উই স্টার্ট? আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, অনেকজন এসেছে। আমি আসলে জাস্ট সন্ধ্যায় নোটিশটা দিয়েছি, তাও এত শর্ট টাইমের নোটিসে আমাদের স্টুডেন্টরা আসছে। আই এম হ্যাপি টু সি দ্যাট। ওকে ভাইয়া, ভালো আছি দেখেই তোমাদেরকে ক্লাসটা নিতে পারছি, নাহলে আসলে নিতে পারতাম না, অসুস্থ থেকে ভাইয়া ক্লাস নিতে পারি না। ওকে, সো আমরাও আজকের টপিক পরিপাক ও শোষণ, দেখো কিভাবে। আসো প্রথমে আমরা একবার এক ঝলক দেখে নিই আমাদের কি কি টপিকগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়ে আসছিল, যে যেন তোমরা তোমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলা শিখে নিতে পারো। ওকে, তো আমরা দেখি মুখ গহ্বরে খাদ্য পরিপাক, এটা থেকে একবারই বোর্ডে আসছে, খাদ্য পরিপাক মুখ গহ্বরে কিভাবে হয়। ওকে, পাকস্থলীর গঠন ও পরিপাক, দেখো এটা বিভিন্ন বোর্ডে অনেকবার আসছে, টোটাল প্রায় 12 বার এই প্রশ্নটা আসছে, তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। পাকস্থলীর গঠন এবং পাকস্থলীতে কিভাবে পরিপাক হয় সেগুলো নিয়ে তোমাদের সেগুলো থেকে অনেক প্রশ্ন আসছে। সো আমি মনে করি এটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। VVI দিতে পারো, হ্যাঁ, VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা আরেকটা ইম্পর্টেন্ট, যকৃতের গঠন ও কাজ, দেখো 20 বার বোর্ডে আসছে। কতবার? 20 বার বোর্ডে আসছে। আচ্ছা, বিভিন্ন বোর্ডে আসছে, তার মানে এটাও ভাইয়া আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। অগ্নাশয়ের কাজ ও গঠন, এটা ভাইয়া 7 বার আসছে। সো মোটামুটি এটা আমরা 1 স্টার দিতে পারি, একটা যে 1 স্টার একটা টপিক, যে ভাইয়া অগ্নাশয় থেকে মাঝে মাঝে কিছু বোর্ডে আসে। পরিপাকে ক্ষুদ্রান্ত্রের ভূমিকা, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটাও ভাইয়া পড়াবো অনেক ডিটেলসে, 12 বার আসছে বোর্ডে। ওকে, পরিপাকে ক্ষুদ্রান্ত্রের ভূমিকা। আচ্ছা, স্নায়ুতন্ত্রের ভূমিকা, হরমোনের কাজ, এগুলো থেকে অল্পই আসছে, 3 বার, এগুলো মানে র্যান্ডম মাঝে মাঝে আসে। হ্যাঁ, আর এরপরে স্থূলতার কারণ প্রতিকার, এটা থেকেও টুকটাক আসছে। সো এই দুইটা হচ্ছে আমাদের জন্য 1 স্টার টপিক। ওকে, বৃহদান্ত্রের কাজ, এটা একবারই আসছে, ছোট একটা কাজ, এটা মাঝে মাঝে গতে এগুলাতে আসতে পারে। সো এই যে জিনিসটা, সো আমরা হচ্ছে প্রথমেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং 1 স্টার টপিক সবকিছুই হৃদয় ভাইয়া তোমাদেরকে ধাপে ধাপে পড়াবো। হ্যাঁ, যেই টপিকগুলো আমাদের এখানে আছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো এইখানে সৃজনশীল গয়ের প্রশ্নগুলা, তাহলে আমরা আগে একটা সাজেশন দেখে নিই যে ভাইয়া সৃজনশীল গয়ের জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। সো এখানে এটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলা আমাদের সৃজনশীল গয়ের জন্য আগামী 5 বছরও সেমই থাকবে, এগুলো থেকেই আসবে। গত 5-6 বছর ঘাটলেও এগুলোই আসছে। সো পাকস্থলীর গঠন, যকৃতের ভূমিকা, শর্করা খাদ্যের পরিপাক, অগ্নাশয়ের গঠন, ক্ষুদ্রান্ত্রে আমিষ পরিপাক বর্ণনা, স্থূলতার কারণ ও প্রতিকার, এই সব কিছু হচ্ছে সৃজনশীল গতে। দেখো বিভিন্ন বোর্ডে আসছে, পিডিএফটা তোমরা পেয়ে যাবা, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সৃজনশীল ঘতে আমরা একটু দেখি কি কি প্রশ্নগুলো আসছে বিভিন্ন বোর্ডে। এই যে দেখো, শর্করা, চর্বি, আমিষ জাতীয় খাদ্যের পরিপাক বিশ্লেষণ। এরপরে আসছে কি, অগ্নাশয় ও পিত্তথলির ভূমিকা, এটা 1-2 বার আসছে। যকৃতের বিপাকীয় ও সঞ্চয় ভূমিকা অনেকবার আসছে দেখো এই বোর্ডগুলোতে। হ্যাঁ, এই হুবহু ডিরেক্ট এভাবে প্রশ্নটা। আচ্ছা, পরিপাক ক্রিয়ায় হরমোনের ভূমিকা একবারই আসছে। প্রতিরোধ, স্থূলতা থেকেও প্রশ্ন আসছে। সো এগুলো থেকে, স্থূলতা থেকে ঘতে অনেক সময় প্রশ্ন আসে, সো আমরা সেটাও শিখে নিব। ওকে, সো ভাইয়ের কাছে সুন্দরভাবে সবকিছু স্লাইড রেডি করা আছে, ভাইয়ের স্লাইড পড়লেই আমার মনে করি তোমার হয়ে যাবে। স্লাইডটা আমি ক্যাপশনে দিয়ে দিব এবং ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনের নিচে
পিডিএফ এর লিংকটা চলে যাবে। ওকে, সো আমরা একটা ধারণা পেয়ে গেলাম ভাইয়া গ ঘতে কি ধরনের প্রশ্নগুলো আসে। সো তোমরা এটা পরবর্তীতে তোমাদের পড়ার সময় এটা অনেক হেল্পফুল হবে। ওকে, সো আমরা স্টার্ট করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, চলো আমরা পরিপাক থেকে শুরু করি। আচ্ছা, পরিপাক অর্থ কি? আমরা যেটা চ্যাপ্টারের নামটাই পড়ছি পরিপাক। সো পরিপাক অর্থ হচ্ছে যে ভাইয়া আমার জটিল খাদ্যকে আমরা কি করব, জটিল খাদ্যকে সরল করা। আচ্ছা, এটাই হচ্ছে মেইন টার্গেট, জটিল খাদ্যকে সরলে পরিণত করা। হ্যাঁ, তার মানে আমি একটা বড়, ধরো একটা বড় চর্বি কণা, বড় একটা শর্করা কণা, এই বড় একটা শর্করা কণাকে এইটাকে আমার ভেঙে ছোট ছোট করে ফেলা, ছোট ছোট করে ফেলা, যেন আমার বডি, আমার দেহ যেন এটাকে শোষণ করতে পারে, এই প্রক্রিয়াটাকেই আমরা বলি পরিপাক। ঠিক আছে, তার মানে একটা বড় জটিল কণাকে আমি ভেঙে সরল করব, এটা হচ্ছে পরিপাক। এখন আসি, এই পরিপাক দেখো দুই ভাবে হতে পারে। আমাদের দেহে পরিপাকটা কয় ভাবে হতে পারে? দুই ভাবে হতে পারে। সো পরিপাক দুই ভাবে, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো দেখো, যান্ত্রিক পরিপাক বলতে আমরা কি বুঝি? যান্ত্রিক পরিপাক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভাইয়া, এই যে আমার বিভিন্ন দাঁত কিংবা পেশি, হ্যাঁ, এদের মাধ্যমে আমি যখন কোনো কিছুকে ছোট করব, ভাঙবো, দাঁত পেশির মাধ্যমে আমরা কি করব? পরিপাক করা। এগুলোর মাধ্যমে যখন আমার একটা পরিপাক হচ্ছে সেটাকে আমরা যান্ত্রিক বলি, অর্থাৎ যন্ত্রের মাধ্যমে। এই দাঁত দিয়ে একটা বিস্কুটকে ভাঙতেছো, তুমি একটা ধরো রুটি বা পরোটা খাচ্ছো, এই পরোটাটা তুমি কি করো? চাবাও। তাহলে এই পেশি, তারপরে দাঁত দিয়ে তুমি এটাকে টুকরো টুকরো করো। বা তুমি পাকস্থলীতে যখন খাবারটা যায়, পাকস্থলী কি করে? সংকোচন প্রসারণের মাধ্যমে এটাকে একটু নরম করতে থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাক, অর্থাৎ বিভিন্ন যন্ত্রের মাধ্যমে ওরা এটা করে থাকে। আচ্ছা, এরপরে আসো যে এখানে কি বলছে? রাসায়নিক পরিপাক। সো রাসায়নিক পরিপাক বলতে আমরা কি বুঝি? একটু চিন্তা করি। রাসায়নিক তার মানে কেমিক্যাল। সো কোন একটা কেমিক্যাল কম্পোনেন্টের জন্য যখন আমি পরিপাক করতেছি, কেমিক্যাল কম্পোনেন্টের মাধ্যমে, অর্থাৎ একটা রাসায়নিক উপাদান, আমি চিন্তা করি একটা এনজাইম। ওকে, একটা কি? এনজাইম। সো এই যে এনজাইম, এই এনজাইমটা কি হবে? এই এনজাইমটা কি করতেছে? ধরো আমার জটিল খাদ্যকে, এই এনজাইম জটিল খাবারটাকে ভেঙে সরল করতেছে। জটিল খাবারকে ভেঙে কি করছে বলতো? সরল করছে। তাহলে এই যে প্রসেসটা, এটাকে আমরা বলি রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক, ঠিক আছে। একটা এনজাইমের মাধ্যমে সাধারণত বলি আমরা যে এটাকে ভাঙতেছে। এই যে ধরো এখানে একটা এনজাইম, ও কি করতেছে? ও জটিল খাবারটাকে ভেঙে ছোট ছোট করে ফেলবে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমাদের যেটা বোর্ডে প্রায় 4-5 বার আসছে সেটা হচ্ছে পাকস্থলীর টপিক থেকে, বা আরো বেশি আসছে। পাকস্থলীটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা এখন দেখবো যে পাকস্থলীর গঠনে কি আছে, ওর কাজগুলো কি, পরিপাকে কিভাবে সাহায্য করে। আচ্ছা, তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা পাকস্থলী, আমাদের বাম পাশে থাকে পাকস্থলী। এখন এই পাকস্থলীর গঠনটা অনেক সময় আসে। তো আমরা কি করব? পাকস্থলীর গঠনটা দেখো, এটা হচ্ছে আমাদের অন্ননালী। ওকে, অন্ননালী। সো অন্ননালীর পরে এইখান থেকে আমাদের পাকস্থলীর এরকম একটা উঁচু অংশ ওঠে। আচ্ছা, অংশ উঠে এটা একটা থলির মতো এইভাবে গেল। এদিক থেকে তারপরে আবার তুমি এরকম করে একটা ছোট বাঁক এরকম দিবা, একটা মনে হবে দেখতে মটর বীজের মতো। হ্যাঁ, মটর বা শিমের বীজের মতো মনে হবে। এরকম একটা আকৃতি থাকে। এখন এটা আঁকাটা খুব কঠিন কিছু না, বাট এটা লেবেলিং করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা লেবেলিং করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, এখানে লেবেলিং এর জন্য আমি যদি লেবেলিং করি, যে একদম এই যে প্রথম অংশটা, এই যে প্রথম অংশটা, এই প্রথম অংশটা হচ্ছে কি বলতো? এই যে এইটুকু যেটা দিয়ে প্রবেশ করতেছে, এই অংশটাকে আমরা বলি কার্ডিয়া। এটাকে কি বলবো আমরা বলতো? কার্ডিয়া। কেন? মানে এভাবে মনে রাখি যে এই জায়গাটার কাছে দিয়ে হৃৎপিণ্ড থাকে। সো হৃৎপিণ্ড কার্ডিয়াক বলে না? কার্ডিয়াক হৃৎপিণ্ডের সাথে। সো এটা যেহেতু হৃৎপিণ্ডের কাছাকাছি, সো আমরা এটাকে বলি কি? কার্ডিয়া। এই অংশটাকে আমরা বলবো কার্ডিয়া। ওকে, হ্যাঁ, দেখো। আচ্ছা, গুড, এটা হচ্ছে কার্ডিয়া। এখন আসি তারপরের পার্টে। এই যে উঁচু অংশটা দেখা যাচ্ছে, এই উঁচু অংশটার নাম কি বলতো? এই উঁচু অংশটার নাম হচ্ছে ফান্ডাস। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি ফান্ডাস। ঠিক আছে, তাহলে এই যে উঁচু অংশ, এটার নাম হচ্ছে ফান্ডাস। আচ্ছা, ফাইন। এরপরে দেখো,
এই জায়গাটায় একটা বড় বাঁকানো অংশ দেখছো, একটু বড় বাঁকানো, তাই না? বড়। আর এই অংশটা দেখো একটু ছোট বাঁক। তাহলে এই যে যেটা বড় বাঁকানো অংশ, এটাকে আমরা কি নাম দিব বলতো? এটাকে আমরা নাম দিব বড় বাঁক। কি নাম দিব? বড় বাঁক। আচ্ছা, যেটা এখানে ছোট, দেখো এই যে সাইজে ছোট, সেটাকে আমরা কি নাম দিব? ছোট বাঁক। সেটাকে আমরা কি নাম দিব? ছোট বাঁক। হ্যাঁ, তাহলে এটা ছোট সাইজ, ছোট বাঁক, বড় তাই বড় বাঁক। ওকে, ফাইন। এবার আসো এইখানে এই যে শেষ প্রান্তটা, এই জায়গাটুকুকে আমরা কি বলি? এই জায়গাটুকুকে আমরা বলি কি, দেখো তো, এটাকে আমরা বলবো পাইলোরাস। কি বলবো এটাকে? পাইলোরাস। ওকে, এটাকে আমরা কি বলি? পাইলোরাস। এভাবে লেভেলিং করবা সুন্দর করে, তাহলে আশা করি ফুল নাম্বারটা তোমরা পাবা। হ্যাঁ, ফুল নাম্বারটা পাবা। আচ্ছা, ক্লাসের মাঝখানে ভাইয়া কেমন আছেন এই ধরনের প্রশ্ন করো না, ঠিক আছে? ভাইয়া ভালো আছি দেখে ক্লাসটা নিতে পারছি, সুস্থ আছি দেখে নিতে পারছি। তো আমি মনে করি তোমরা কোয়েশ্চেন করবা যেটা লজিক্যাল, যেটা তোমাদের জানার দরকার। হ্যাঁ, ওকে। এরপরে আসো যে এই দিকে ভাইয়া মোটামুটি লেভেলিং তো হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস ব্যাপার থাকে যে জানার জন্য, সেটা হচ্ছে ভাইয়া এখানে এই যে একটা কথা বলছে যে বারবার, যে কার্ডিয়াক ও পাইলোরিক স্ফিংটার থাকে, এগুলা তুমি যদি লিখতে পারো ভালো নাম্বার পাবো। মানে এটা একটু স্পেশাল পার্ট থাকে না কিছু জিনিস, যে অনেকে তো অল্পতে লিখে ফেলে, আবার কিছু জিনিস থাকে একটু ভালোভাবে লিখে ফেলি। হ্যাঁ, তো এই পাইলোরিক এবং কার্ডিয়াক স্ফিংটার, স্ফিংটার জিনিসটা কি? এটা হচ্ছে একটা পেশি বলয়, গোল। সো স্ফিংটারটা এখানে নিয়ন্ত্রণ করে খাবারটা অন্ননালী থেকে এখানে কতটুকু আসবে পাকস্থলীতে, আবার পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে খাবারটা কতটুকু যাবে সেগুলো নির্ধারণ করে স্ফিংটার। এটা একটা ট্যাপের মতো, এরকম গোল থাকবে, ধরো এই জায়গাটা থাকবে, এটা সংকোচন হলে খাবারটা আসবে না, এটা যখন প্রসারণ হবে তখন এই দিক দিয়ে খাবারটা পাস করবে। সো আমি এইখানে একটা জিনিস বলতেছি যে দেখো এই জায়গাটাতে আমার কার্ডিয়াকের এই জায়গাটাতে একটা স্ফিংটার থাকে, যে কিনা সংকোচন করলে অন্ননালী থেকে খাবারটা পাকস্থলীতে যাবে না, ও প্রসারিত হলে খাবারটা যাবে। তো এখন এই যে এই স্ফিংটারটা, এটাকে বলা হয় কি বলতো? কার্ডিয়াতে যেহেতু স্ফিংটার আছে, এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। কি বলবো? কার্ডিয়াক স্ফিংটার। ঠিক আছে, এটাকে আমরা বলি কার্ডিয়াক স্ফিংটার। আচ্ছা, আবার এই যে দেখো এই প্রান্তে, এই যে শেষের দিকে এই জায়গায় আরেকটা স্ফিংটার থেকে, যেটা কিনা পাকস্থলী থেকে খাবারটা ক্ষুদ্রান্ত্রে আসাকে নিয়ন্ত্রণ করবে। সো এইখানে যে স্ফিংটার থাকবে সেটাকে বলা হয় কি বলতো? এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। এটাকে আমরা কি বলি? পাইলোরিক স্ফিংটার। ওকে, এইটা হচ্ছে দুইটা ব্যাপার, কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। স্ফিংটারের কাজ একটাই, যে ভাইয়া খাবারগুলোকে ওরা হচ্ছে এরকম সংকোচন প্রসারণের মাধ্যমে, হ্যাঁ, খাবারগুলোকে পাস করার নিয়ন্ত্রণ করে, খাবার যাবে কি আর যাবে না এটা নিয়ন্ত্রণ করে। এতটুকু যদি তোমরা লিখতে পারো এবং বলতে মানে একে দেখাতে পারো, আমার মনে হয় না তোমাদের এর চেয়ে বেশি কিছু আর প্রয়োজন আছে। ওকে, এর চেয়ে বেশি কিছু আর প্রয়োজন নাই। সো দ্যাটস অ্যাবাউট পাকস্থলী। হ্যাঁ, সো আমি মনে করি যে ভাইয়া পাকস্থলীর ব্যাপারটা আমরা ক্লিয়ার হতে পেরেছি, রাইট? পাকস্থলীর ব্যাপারটা, এবং তুমি কিন্তু এই প্যাটার্নগুলো ফলো করেই তুমি কিন্তু মানে এগুলোই কিন্তু মেডিকেলেও আসে, এবং আমরা কিন্তু আমাদের মেডিকেল কোর্সে মেডিট্রুপস আছে আমাদের, জানো, এখানেও কিন্তু আমরা এই প্যাটার্নেই পড়াবো যে তোমাকে ইম্পর্টেন্ট এইটুকু আসবে, এইটুকুই আসে মেডিকেলে, যা বলি ওই প্যাটার্নেই কিন্তু প্রশ্নগুলো আসে। সো আমাদেরকে কিন্তু এখন থেকেই একাডেমিক থেকেই আমাদেরকে একটু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কোনটি মানুষের পাকস্থলীর অংশ নয় বলো তো? এখন তোমরা এটাই পারবা না, বলো? একটা এমসিকিউ ধরো দিলাম, একটা ভার্সিটি লেভেলের এমসিকিউ দিলাম তোমাদেরকে, হ্যাঁ, তোমরাই বলতে পারবা। দেখো আমি মাত্র বলেছি কি কি অংশ ছিল, তাহলে ফান্ডাস, কার্ডিয়া, ডিউডেনাম, পাইলোরাস। তাহলে কোনটা হবে বলো তো? সবাই এটা পারবা, একদম ইজি। দেখছো আমাদের প্রশ্নগুলো কিন্তু এরকমই আসবে, কিন্তু দেখা যায় যে আমাদের চর্চার অভাবে, পড়ার অভাবে আমরা এটা পারি না। হ্যাঁ, তোমরাই বলছো, গুড, সি, তোমরাই আনসার করতেছো ভাইয়া সি, ইটস ভেরি ইজি, ভেরি ইজি। আচ্ছা, ডান। এবার পাকস্থলীর গঠন গেল, পাকস্থলীতে কি কি পরিপাক হয় সেটা আমাদের জানাটা জরুরি। পাকস্থলীতে কি কি পরিপাক হয় সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো এখানে দেখি পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক। আচ্ছা, পাকস্থলীতে পরিপাকে, যান্ত্রিক পরিপাকে কি হয়? পাকস্থলীর যে পেশির সংকোচন হয়, এই পেশির সংকোচন প্লাস গ্যাস্ট্রিক জুস। পাকস্থলীতে কি জুস বের হয় বলতো?
পাকস্থলীর সাথে গ্যাস্ট্রিক নামটা মানে হ্যাঁ পাকস্থলী যেমন বলে গ্যাস্ট্রিকের ব্যথা, এই গ্যাস্ট্রিকের প্রবলেম কেন, মানে এটা পাকস্থলী, পাকস্থলীতে এক ধরনের জুস নিঃসৃত হয় গ্যাস্ট্রিক জুস। তাহলে এই যে দেখো পেশির সংকোচন প্লাস গ্যাস্ট্রিক জুস ক্ষরণ, এদের সমন্বয়ে কি ঘটে, এই যে পাকস্থলীর ভিতরে থাকা খাদ্যগুলা এরা এরা কি হবে, ঘন পেস্টের মতো হবে। এরা কি হবে, ঘন পেস্টের মতো হবে। ঠিক আছে, ঘন পেস্টের মতো হবে। তো ঘন পেস্টের মতো যখন একদম হয়ে যায়, মানে পেস্ট না, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ছিল তোমাদের বইয়ে যেটা আছে সুপের মতো, আচ্ছা আমি সুপি লিখে দিই, হ্যাঁ ঘন সুপের মতো, ঘন সুপের মতো হয়। তো এই যে ঘন সুপের মতো গঠন একটা থাকে সুপের মতো, হ্যাঁ অর্ধ তরল টাইপের, তো এইটাকে আমরা বলি কি, এই গঠনটাকে বলা হয় কাইম। এটাকে কি বলি আমরা, কাইম বলা হয়। ঠিক আছে, তাহলে তার মানে এই পাকস্থলীতে তোমার কি হচ্ছে, কাইম তৈরি হচ্ছে। আচ্ছা ফাইন, তো এগুলো হচ্ছে যান্ত্রিক মানে যান্ত্রিক পরিপাকের পার্ট। এখন এই পাকস্থলীর ভিতরে কিছু এনজাইম থাকে, যেই এনজাইমগুলা তোমার কি হবে, এই এনজাইমগুলা হচ্ছে এইখানে তোমার খাদ্যকে পরিপাক করবে, খাদ্যকে কি করবে, পরিপাক করবে। আচ্ছা, তো আমরা দেখি পাকস্থলীতে রাসায়নিক পরিপাক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার হ্যাঁ, তো পাকস্থলীতে রাসায়নিক পরিপাকে আমাদের প্রথমেই যেটা আসে মনে রাখো, দেখো পাকস্থলী প না, প, তাহলে পতে প্রোটিন, তাহলে পাকস্থলীতে আমার কোনটার পরিপাক হবে বলতো, প্রোটিনের পরিপাক হবে। পাকস্থলীতে কোনটার পরিপাক হবে, প্রোটিন পরিপাক হবে। আচ্ছা, তার মানে আমার শুধুমাত্র এখানে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়। ওকে, সো আমরা দেখি কি কোন কোন প্রোটিনের বা কিভাবে হয়। আচ্ছা দেখো, প্রথমেই আমাদের এই পাকস্থলীতে আমাদের একটা এনজাইম থাকে যার নাম পেপসিনোজেন। খেয়াল করো, পেপসিনোজেন। এই পেপসিনোজেন এনজাইমটা নিষ্ক্রিয়। আচ্ছা, নিষ্ক্রিয় যেহেতু ওকে কি করা হয়, ওকে সক্রিয় করা হয়, ওকে সক্রিয় পেপসিনে পরিণত করা হয়। আচ্ছা, সক্রিয় পেপসিনে পরিণত হয়। কে পরিণত করে সক্রিয় পেপসিনে, ওকে সক্রিয় পেপসিনে পরিণত করে HCl। হ্যাঁ, এটাও মাথায় রাখবা, HCl ওকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এখন এই যে পেপসিন, এই পেপসিনটা কি করবে দেখো, এই পেপসিন এরপরে আমিষকে ভাঙবে। আচ্ছা, তো পেপসিন কাকে ভাঙবে, আমিষকে ভাঙবে। সো আমিষকে ভেঙে সে কি করবে, প্রোটিওজ প্লাস পেপটোনে পরিণত করবে, প্রোটিওজ প্লাস পেপটোনে পরিণত করবে। এগুলাই কিন্তু লিখতে হবে পরীক্ষার খাতায়, ভাইয়া যা যা এগুলো বলে দিচ্ছি এগুলোই কিন্তু লিখতে হবে, যা বলবো তা পরীক্ষার খাতায় ভাইয়া যেগুলা বলতেছি, যেভাবে বলতেছি এগুলাই কিন্তু লিখতে হবে, নাইলে নাম্বার পাবা না। ওকে, নাইলে নাম্বার পাবা না। ওকে সবাই, আচ্ছা ফাইন। এখন আসো, তাহলে এই যে আমিষ ভেঙে এটা হলো, এখন তারপরে কি আর কোন এনজাইম কাজ করে, এখন এখানে আরেকটা এনজাইম কাজ করে রেনিন। এই রেনিন এনজাইমটা ও আবার কাকে ভাঙবে জানো, ও দুগ্ধ আমিষ যেটাকে আমরা বলি কেসিন। রেনিন কাকে ভাঙবে, ও কেসিন নামের একটা দুগ্ধ আমিষ যেটা শুধু দুধে পাওয়া যায়, এই কেসিনটাকে সে ভাঙবে। কেসিনটাকে ভেঙে সে কি করবে, এটাকে প্যারাকেসিনে বানাবে, প্যারাকেসিন। ওকে, কেসিনকে ভেঙে প্যারাকেসিনে বানাবে, একটু ভেঙে দিল মানে ছোট করে দিল মাঝামাঝি। ওকে, আমিষকে যেমন একটু ভেঙে প্রোটিওজ পেপটন মানে একটু মাঝারি করলো, মানে ধরো একটা বড় যৌগকে আমি ভেঙে আগে একটু মাঝারি করলাম, তারপরে এটা থেকে আরো ভেঙে আরো ছোট করব। যেমন একটা ইটকে ভাঙলে আমরা কি প্রথমেই একদম টুকরো করতে পারি, দেখা যায় যে একটা ইটকে ভাঙলা 2-3 টুকরো হলো, তারপর ওই 2-3 টুকরোকে আরো ভাঙতে ভাঙতে আমরা আরো ছোট ছোট ধরো 20টা টুকরো করলাম। তো এখানেও এমন, আমিষটাকে প্রথমে ভেঙে আমরা একটু মাঝারি যৌগ বানাবো, এই প্রোটিওজ পেপটন বানাবো। আচ্ছা, তো এখানেও সেম, ক্যাসিনকে ভেঙে প্যারাকেসিন। এবার এই প্যারাকেসিনের উপরে কে কাজ করবে, পেপসিন কাজ করবে। কে কাজ করবে, পেপসিন। পেপসিন কাজ করবে, পেপসিন কাজ করে ওকে পেপটনে বানায় দিবে। তাহলে এই প্যারাকেসিনকে কিসে বানায় দিল, একটা যৌগে বানায় দিল পেপটন। এই ওয়ার্ডগুলো তোমাদের আসে, পেপটনে কনভার্ট করে দিল। আচ্ছা, তাহলে আমার আরো ভেঙে গেল। তাহলে দেখো পরিপাক হচ্ছে, পরিপাক হচ্ছে। এরপরে থাকে জিলাটিন, একটা প্রোটিন থাকে জিলাটিন। এই যে জিলাটিন প্রোটিন, এটাকেও ভাঙে, এই জিলাটিন প্রোটিনকেও জিলাটিনেজ এনজাইম থাকে, এই জিলাটিনেজ এনজাইম এটাকে ভেঙে জিলাটিনেজ
ও ভেঙে কি করবে, ওকে পেপটাইড, এই যে সেম মাঝারি একটা যৌগতে ভেঙে পরিণত করে দিল। হ্যাঁ, পেপটাইড যৌগ, যেটা একটা মাঝারি সাইজের যৌগ, এগুলাতে ভেঙে দিল। তার মানে আমাদের পাকস্থলীতে বেসিক্যালি ভাইয়া আমার এই ধরনের পরিপাকগুলো হয়ে থাকে, এই ধরনের পরিপাকগুলো হয়ে থাকবে। আমাকে যদি যখন বলবে পাকস্থলীর পরিপাকের কথা বলো, তখন আমরা এইগুলা লিখবো, আমিষের কথাগুলাই লিখবো, যে ভাইয়া এখানে কারা কারা এখানে ভাঙতেছে, কিভাবে হচ্ছে। এখন তোমার কথা, শর্করা কি পরিপাক হয়? না ভাইয়া, শর্করা এখানে পরিপাক হয় না, পাকস্থলীতে শর্করার কোনো পরিপাক হচ্ছে না, শুধুমাত্র আমিষের হয়। তবে কিছু ক্ষেত্রে একটু ওই যে বাটার ফ্যাট, হ্যাঁ, মাখনের যে চর্বি আছে, সেটা মাঝে মাঝে একটু পরিপাক হয় সেখানে, বাট এভারেজে মানে ইন জেনারেল যদি বলি যে এখানে চর্বির পরিপাক, সব চর্বির পরিপাক হয় কিনা, না, হয় না। সো মেইন আমার এখানে আমিষ, আমরা আমিষটাকেই লিখবো। ঠিক আছে, পাকস্থলীর পরিপাক বললে আমরা এইটাই লিখবো, ভেঙে ভেঙে সুন্দর করে লিখে দিবা, ফুল নাম্বার পেতে বাধ্য। ওকে, এখন তোমাদের একটা কথা যে ভাইয়া আমিষের পরিপাক পাকস্থলীতে হয়, তাহলে এখন প্রশ্ন, ভাইয়া শর্করার পরিপাক কোথায় হয়? সো আমরা যদি একটু খেয়াল করি, দেখো যদি আমাকে বলে শর্করা পরিপাক কোথায় হয়, শর্করা পরিপাক শুরুটা হয় কোথায়, শর্করা পরিপাক শুরু কোথায়? ওকে, এটা একটা প্রশ্ন। আচ্ছা, তখন আমার মাথায় আসবে যে ভাইয়া শর্করা পরিপাক হয় কোথায় বলতো? এটা হয় মুখ গহ্বরে শুরু হয়, মুখ গহ্বরে। হ্যাঁ, এখন মুখ গহ্বরে আমাদের লালা আসে, তাই না? আমাদের লালা গ্রন্থি থেকে লালা আসে, 3 জোড়া লালা গ্রন্থি আছে আমাদের, তাই না? এই মুখ গহ্বরের থেকে যে লালা আসে, এই লালা কি করে, লালার ভিতরে বিভিন্ন এনজাইম থাকে, লালার ভিতরে বিভিন্ন এনজাইম থাকে। এখন এনজাইমগুলো কি? একটা এনজাইম থাকে টায়ালিন, আরেকটা থাকে হচ্ছে কি বলতো, টায়ালিনের পরে এটা মানে আরেকটা যেটা থাকে মলটেজ, এই দুইটা লালাতে থাকে। এখন এই এনজাইমগুলো আমার শর্করাকে পরিপাক করতে সাহায্য করে। হ্যাঁ, এটাও কিন্তু বোর্ডে আসছিল। সো টায়ালিন কি করতেছে দেখো, ও জটিল শর্করাকে, এই যে আমাদের জটিল শর্করা যেমন ধরো স্টার্চ এগুলো, হ্যাঁ, থাকে, এই যে জটিল শর্করাকে সে ভেঙে কি করতেছে বলো, সে মল্টোজে পরিণত করতেছে। সে কিসে? মল্টোজে পরিণত করে। এখন এই মল্টোজটাকে মলটেজে পরিণত করে কে? মল্টোজকে, এই যে দেখো, এই মল্টোজকে আরো ভাঙবে, ভেঙে কি বানাবে? গ্লুকোজ বানাবে। মল্টোজ ভাঙলে আমরা 2 অণু গ্লুকোজ পাই। কয় অণু গ্লুকোজ? শিখে রাখো, এটা 2 অণু গ্লুকোজ পাই। সো এইটাতে দেখো মল্টেজ কি করছে, মল্টোজকে ভেঙে গ্লুকোজ বানাচ্ছে, যেটা কিনা 2 অণু গ্লুকোজ। সো আমরা আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি যে ভাইয়া এইখানে দেখো জটিল শর্করাটা সরল হয়ে গেল। মুখ গহ্বরেই কিন্তু, আমাদের মুখের ভিতরেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, শুরু হয়ে সে চলমান এখান থেকে। এখন কি ভাইয়া শর্করা এখানেই সব পরিপাক হয়? তাহলে ভাইয়া আমার পেটের ভিতরে গিয়ে শর্করা কি হয়? ক্ষুদ্রান্ত্রেও হয়। ক্ষুদ্রান্ত্র আমাদের এমন একটা জায়গা যেখানে শর্করা, আমিষ, চর্বি সবার পরিপাক হবে। হ্যাঁ, সবার পরিপাক হবে। সো আমরা একটু দেখি যে দেখো পাকস্থলীতে রাসায়নিক পরিপাকের কথা বলতেছে, পাকস্থলীতে, হ্যাঁ, রাসায়নিক পরিপাকের কথা বলতেছে। ঠিক আছে, দেখো তো এটা তো আমরা, আচ্ছা এটা অলরেডি আমরা বলে ফেলছি, এটা নিয়ে আমাদের আর প্যারা নেই, এটা আমরা ডিসকাস করে ফেলেছি। আচ্ছা, ক্ষুদ্রান্ত্র, এখন যেটা বলতেছিলাম যে ক্ষুদ্রান্ত্র এমন একটা জায়গা সবার পরিপাক হবে। সেখানে মোট কয়টি অংশ থাকে ক্ষুদ্রান্ত্রে? এগুলো এমসিকিউতে আসে, 3টা পার্ট আমরা জানি। তো এখানে একটু দেখো ছবির মধ্যেই যে ভাইয়া এই যে শুরুর পার্টটাকে আমরা বলি ডিউডেনাম, শুরুর অংশটাকে এটাকে আমরা বলি ডিউডেনাম, তারপরের অংশটাকে আমরা বলি জেজুনাম, তারপরে হচ্ছে ইলিয়াম। তাহলে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই হচ্ছে 3টা পার্ট, এই হচ্ছে কি 3টা পার্ট। তাহলে আমরা ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম এটা মাথায় রাখবো। হ্যাঁ, এই যে 3টা, এগুলো থেকে এমসিকিউ আসে, সিকিউ আসবে না, এমসিকিউ আসে। এখন এই ক্ষুদ্রান্ত্রে আমাদের এত যে পরিপাক হবে, তাহলে ক্ষুদ্রান্ত্রে কারা এসে পরিপাক করে? কিছু রস আসে। কোথা থেকে রস? দেখো ক্ষুদ্রান্ত্রে আমাদের 3 ধরনের রস আসে। কয় ধরনের? 3 ধরনের রস। তো আমি যদি বলি কি কি, একটা হচ্ছে পিত্তরস, যেটা আসে যকৃত থেকে, পিত্তরস এটা আসে কোথা থেকে? যকৃত থেকে। এরপরে আসে কি বলতো, পিত্তরসের পরে এখানে আসে হচ্ছে তোমার অগ্নাশয় রস, যেটা অগ্নাশয় থেকে আসতেছে, বিভিন্ন এনজাইম নিয়ে এটা আসতেছে।
ওকে ফাইন। আরেকটা আসতেছে হচ্ছে ভাইয়া, এই যে ক্ষুদ্রান্ত্র তার নিজের প্রাচীরে আন্তরিক গ্রন্থি থাকে। কি গ্রন্থি? আন্তরিক গ্রন্থি নিজের। তো ওই আন্তরিক গ্রন্থি থেকেও বিভিন্ন এনজাইম ক্ষরণ হয়, যেটাকে বলা হয় আন্তরিক রস। তাহলে আমরা দেখলাম যে ক্ষুদ্রান্ত্রের ভিতরে বিভিন্ন ধরনের রস এসে জমা হয় এবং এরাই ক্ষুদ্রান্ত্রে পরিপাকে সহায়তা করে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে ভাইয়া, এই যে ক্ষুদ্রান্ত্রে ও পরিপাকে সহায়তা করতেছে কিভাবে করে, কারা আসে, এগুলা থেকেই আমাদের প্রশ্ন। পরিপাক মানে ক্ষুদ্রান্ত্রে পরিপাক থেকেই আমি বলে দিলাম এখানে ভাইয়া, তোমরা মেজরিটি প্রশ্ন এইখান থেকে পাবা সিকিউতে। এই পরিপাকে মানে ক্ষুদ্রান্ত্রের পরিপাক। তোমাদেরকে অনেকভাবে প্রশ্ন দেয় যে শর্করা পরিপাক ব্যাখ্যা করো, অনেক সময় দিবে আমিষ পরিপাক ব্যাখ্যা করো। তখন তোমরা কি আমিষ পরিপাক যেখানে যেখানে হয় পাকস্থলী ক্ষুদ্রান্ত্র এগুলো লিখবা। যদি বলে শর্করা পরিপাক ব্যাখ্যা করো, তখন শর্করা ইয়েতে কি হয়, তোমার বলে যে মুখ গহ্বরে হয়, ক্ষুদ্রান্ত্রে হয়, এগুলো লিখবা। যেভাবে বলবে সেটাই। সো তোমাকে এই পরিপাকের বিস্তারিত ধারণাটা তুমি যদি পেয়ে থাকো তাহলে তোমার আর কোনো টেনশন নাই। দেখো শর্করা পরিপাকের এখানে বলছে অগ্নাশয় রসের এনজাইম দ্বারা কি কি পরিপাক হতে পারে। আচ্ছা, নাম্বার 1 এখানে থাকে কি বলো, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। ওকে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যেটা অগ্নাশয় রস থেকে আসে। সো আমরা এখানে অ্যামাইলেজ লিখে রাখি। এই অ্যামাইলেজ কি কাজ করে? অ্যামাইলেজ যত জায়গায় অ্যামাইলেজ পাবা, অ্যামাইলেজের একটাই কাজ, ও এই স্টার্চ কি করবে, স্টার্চকে ভেঙে, মানে জটিল একটা শর্করা স্টার্চ অনেক কমপ্লেক্স, অনেক বড় একটা যৌগ, এই স্টার্চকে সে ভেঙে কি করবে, মল্টোজে বানায় দিবে। ওকে, সে কি করবে বলো তো, মল্টোজে কনভার্ট করে দিবে। হলো, এখন এই মল্টোজকে আবার ভাঙবে কে? মল্টোজকে ভাঙতে হবে। তো মল্টোজকে ভেঙে কিসে, গ্লুকোজে বানায় নিতে হবে। কারণ আমার আলটিমেট টার্গেট কি জানো, শর্করা পরিপাকে আলটিমেট টার্গেট গ্লুকোজ বানানো। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এরা হচ্ছে সরল উপাদান, আর জটিল উপাদান হচ্ছে এই যে এরা স্টার্চ, গ্লাইকোজেন, এরা হচ্ছে বড় জটিল উপাদান। তো ফাইন, তা এখন আমি মল্টোজ থেকে যখন গ্লুকোজ বানাবো তখন আমার আরেকটা এনজাইমের প্রয়োজন, তার নাম কি বলো, মল্টেজ। সহজ, মল্টেজ, রাইট, মল্টেজ, দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল আমাদের। এখন আমরা দেখব, তাহলে একটু আগে দেখলাম এগুলা অগ্নাশয় রসের এনজাইমের মাধ্যমে। এখন আমার এই আন্তরিক রসের এনজাইমের মাধ্যমেও আমার এটা আছে। আন্তরিক রসের যে এনজাইম তারাও কিন্তু খাদ্য পরিপাকে সহায়তা করে, আন্তরিক রসের এনজাইম। তো আমি একটু এখানে খেয়াল করি, দেখো আন্তরিক রসে শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী নিম্নোক্ত এনজাইমগুলো থাকে। আচ্ছা, কি কি এনজাইম কাজ করে আমি একটু দেখি। প্রথমে আন্তরিক রসে কি থাকে? আন্তরিক রসে থাকে ভাইয়া অ্যামাইলেজ, আন্তরিক অ্যামাইলেজ। ওকে, তো এখানেও অ্যামাইলেজ আছে, খেয়াল করো অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ কি করবে? এই অ্যামাইলেজ তোমার ওই যে আগের মতো স্টার্চকে ভেঙে কি করবে, মল্টোজে বানায় দিবে। সহজ, হ্যাঁ, মল্টোজ বানালো। আচ্ছা, এখন এই মল্টোজকে আবার ভাঙতে হবে। তাহলে ভাইয়া এই মল্টোজকে ভাঙার জন্য, মল্টোজকে ভেঙে আবার গ্লুকোজ বানাবে কে? মল্টেজ এনজাইম, রাইট। তাহলে আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম যে এখানে মল্টেজ এনজাইম মল্টোজকে ভেঙে গ্লুকোজ বানায় দিল। আচ্ছা ফাইন, এরপরে আসো 3 নম্বর পয়েন্টে। কি আছে আর এখানে দেখো আমাদের সুক্রেজ এনজাইম আছে, তাই না? শর্করার জন্য সুক্রেজ। এখন প্রশ্ন হচ্ছে সুক্রেজ কাকে পরিপাক করবে? সুক্রোজকে পরিপাক করবে। সুক্রেজ কাকে পরিপাক করবে? সুক্রোজ। তোমরা কিন্তু নোট করতে পারলে করো এবং বন্ধু পাশার গ্রুপে জানাও। তো সুক্রোজ কি করবে? সুক্রোজকে ভাঙবে। সুক্রোজকে ভেঙে ও কি করবে? দুই অণু না, এখানে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ বানায় দেবে। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ বানাবে। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ বানাবে। আচ্ছা ভালো। এবার আসো 4 নম্বর পয়েন্টে। আরেকটা এনজাইম থাকে এইখানে এই আন্তরিক রসে, সেটা হচ্ছে ল্যাকটেজ। তো ল্যাকটো মানে দুধের যে শর্করা,
তাহলে আমি এখানে দেখি ল্যাকটেজ ও কি কাজ করতেছে বলতো? ল্যাকটেজ ভাইয়া এখানে ও ল্যাকটোজকে ভাঙবে। এখন কথা হচ্ছে ভাইয়া ল্যাকটোজকে ভাঙলে আমরা কি পাবো? ল্যাকটোজকে যদি সে ভাঙে আমরা পেয়ে থাকি গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। কি পাবো? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ঠিক আছে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে এটা হচ্ছে ল্যাকটেজের কাজ। এটা কার কাজ বলো? ল্যাকটেজের কাজ। তাহলে আমরা যদি এক্সামে এইগুলা লিখে দিতে পারি তাহলে আমার জন্য ফুল নাম্বার থাকবে, একদম ফুল নাম্বার। তোমাকে শর্করা পরিপাকের কোথাও তোমাকে আটকাবে না যে এটা ভাঙলে কি পাওয়া যাবে, ওটা ভাঙলে কি পাওয়া যাবে, সব কিছু তুমি এটার মধ্যে পেয়ে যাবা। এর চেয়ে বেশি কিছু তোমার এখানে দরকার পড়বে না। ওকে ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে হ্যাঁ পরিপাক মানেই কি? এখানে ভাইয়া ভাঙা গড়া এগুলাই চলতে থাকবে। পরিপাক মানেই কি? এখানে ভাঙা গড়া এইসবই চলতে থাকবে। আচ্ছা, এবার আসো আমিষ পরিপাক। তাহলে আমরা আমিষ পরিপাক পাকস্থলীতে একটা শিখেছি, এখন ক্ষুদ্রান্ত্রে কিভাবে আমিষ পরিপাক হয় সেটা নিয়ে আমরা জানবো। কোন কোন এনজাইম এখানে কাজ করে সেগুলো নিয়েও আমরা জানবো। যেমন দেখো অগ্নাশয় রসের এনজাইম, এখানে কি আছে? অগ্নাশয় রসের এনজাইম কারা কারা এখানে কাজ করবে সেগুলো নিয়ে আমরা দেখব। আচ্ছা, তো প্রথমেই আমরা আসি এই দিক থেকে। দেখো অগ্নাশয় রস থেকে একটা এনজাইম আসে যার নাম কি? ট্রিপসিন। ওকে, এটার নাম কি? ট্রিপসিন। এটা আসলে ট্রিপসিনোজেন থাকে, নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন থাকে, সেটাকে সক্রিয় করে কে? এন্টেরোকাইনেজ। সে কি করে? এটাকে সক্রিয় করে, সক্রিয় ট্রিপসিনে পরিণত করে দেয়। এখন এই যে ট্রিপসিন, এই ট্রিপসিন কি করবে দেখো, ও এই যে ইয়ে থেকে আসতেছিল না তোমার পাকস্থলী থেকে, যে প্রোটিওজ পেপটন, পাকস্থলীতে একবার আমিষটাকে ভাঙছে, সেখান থেকে প্রোটিওজ আর পেপটন আসতেছিল, রাইট? এই যে প্রোটিওজ আর পেপটন এদেরকে ভাঙবে, প্রোটিওজ প্লাস পেপটন, প্রোটিওজ প্লাস পেপটনকে ও ভাঙবে। ঠিক আছে, প্রোটিওজ প্লাস পেপটনকে সে ভাঙবে। ভেঙে এখানে কি করবে? সে আরেকটু ছোট করবে, সেটা হচ্ছে পলিপেপটাইড বানাবে। কি করবে দেখো? পলিপেপটাইড, মানে আরেকটু ভাঙলো, পেপটনটাকে আরেকটু ছোট করে দিল, পেপটনটাকে কি করলো? আরেকটু ছোট করে দিছে। ঠিক আছে, আরেকটু ছোট করে দিছে। আচ্ছা ফাইন, ট্রিপসিন এখানে আরেকটু ছোট করে দিল প্রোটিওজ প্লাস পেপটনকে। একই সাথে এই সেম কাজটা কাইমোট্রিপসিনও করে। কে করে? কাইমোট্রিপসিন সেম কাজটা ও করে। কাইমোট্রিপসিন ওকে সক্রিয় করে কে জানো? কাইমোট্রিপসিনকে, এগুলো এমসিকিউতে আসে অনেক সময়, কাইমোট্রিপসিনকে সক্রিয় করে ট্রিপসিন। ট্রিপসিন এনজাইম কাইমোট্রিপসিনকে সক্রিয় করলো, সক্রিয় করার পরে কাইমোট্রিপসিনও সেম কাজটা করে। ও সেম কাজটা করবে যে প্রোটিওজ পেপটনটাকে ও আরো ভেঙে এদেরকে পলিপেপটাইডে বানায় দিবে, আরেকটু ছোট করবে। কি করবে? আরেকটু ছোট করবে। আচ্ছা ফাইন, ছোট করলো। এবার এইখান থেকে দেখো দুইটা গেল, ট্রিপসিন কাইমোট্রিপসিন, এগুলো লিখবা, লিখে তুমি ব্যাখ্যা করবা। হ্যাঁ, যে এইভাবে বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, বিক্রিয়া লিখলেই তুমি আসলে ফুল নাম্বার এখান থেকে পেয়ে যাবা। আচ্ছা, তারপরে হচ্ছে এবার আসো অ্যামিনোপেপটাইডেজ আর আরেকটা এনজাইম কার্বক্সিপেপটাইডেজ। এই দুইজনের কাজ কি? অ্যামিনোপেপটাইডেজ আরেকটা হচ্ছে কার্বক্সিপেপটাইডেজ। কার্বক্সিপেপটাইডেজ, দেখো ওদের নামের মধ্যে একটু খেয়াল করো তো ভাইয়া, নামের মধ্যে কি আছে? পেপটাইডেজ। তার মানে ওরা পেপটাইড যৌগকে ভেঙে ফেলবে, পেপটাইডেজ পেপটাইড বন্ধনকে ভাঙবে। অর্থাৎ এখানে আমি এটা বলতে পারি যে এই দুইজন এনজাইম মিলে কি করে? ওই যে আমাদের পলিপেপটাইড ছিল না একটু আগে, পলিপেপটাইড, এইটাকে ভেঙে আরো একদম ছোট করে দিবে। কি করে দিবে? অ্যামিনো অ্যাসিড বানায় দিবে। ওকে, কি করলো দেখো, অ্যামিনো অ্যাসিড বানায় দিবে। সো আমার আলটিমেট টার্গেট কি? আমিষ থেকে আমি অ্যামিনো অ্যাসিড বানানো, আমিষটাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করা। তো আমি এটাও হয়ে গেল কার্বক্সিপেপটাইডেজ এবং অ্যামিনোপেপটাইডেজ, দুইটা এনজাইম মিলে আমার এটাকে কনভার্ট করে দিল। ঠিক আছে, কনভার্ট করে দিল। ওকে ফাইন।
এবার আসো তারপরে আর কি কি এনজাইম কাজ করে এখানে। হ্যাঁ, আমি যদি একটু দেখি, যেমন দেখো ট্রাইপেপটাইডেজ, ও কি করে, ট্রাইপেপটাইড মানে তিনটা পেপটাইড বন্ধন। কয়টা পেপটাইড বন্ধন? তিনটা পেপটাইড বন্ধন আছে এরকম একটা যৌগকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, আরো ভেঙে দিল। ওকে, ডাইপেপটাইড মানে দুইটা বন্ধন আছে পেপটাইড বন্ধন, ওইটা ওই এনজাইম কি করবে, ডাইপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে দিল। ওকে, তো ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ এদের সবার কাজ কি, এই পলিপেপটাইড বা এই যে মানে যেখানে একটু মাঝারি যৌগ বা এই যে পলিপেপটাইড, ডাইপেপটাইড, মানে পলিপেপটাইড মানে কি, সেখানে অনেকগুলা পেপটাইড বন্ধন, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে। ডাইপেপটাইড মানে কি, সেখানে দুইটা পেপটাইড বন্ধন। এই যে যৌগগুলাকে তারা কি করবে, তারা আলটিমেটলি এই যে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে দিবে, করলো। আর কি এনজাইম আছে, কোলাজিনেজ। দেখো এই যে কোলাজিনেজ, কোলাজিনেজ নামের মধ্যে খেয়াল করো, কোলাজিনেজ, এজ এজ মানে হচ্ছে ভাঙা, ভেঙে ফেলবে এটাকে। কোলাজিনেজ কাকে ভাঙবে, কোলাজিনেজ ভাইয়া কোলাজেনকে ভাঙবে। ওকে, কোলাজেনকে ভেঙে সে কি করবে, অ্যামিনো অ্যাসিড পরিণত করবে। মানে বলছে সরল পেপটাইড, তারপরে আলটিমেটলি সে অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে। তুমি সরল পেপটাইডও লিখতে পারো। ওকে, অ্যামিনো অ্যাসিড মানে আলটিমেট পরিণতি কি, কোলাজেন প্রোটিনটাকে ভেঙে সে অ্যামিনো অ্যাসিড করে ফেলবে। এরপরে দেখো ইলাস্টেজ এনজাইম আছে একটা, তো নামে দেখো ইলাস্টেজ এনজাইম, ও কি করে, ও ইলাস্টিন নামক যে প্রোটিন, হ্যাঁ ইলাস্টিন যেগুলো আমাদের বিভিন্ন টিস্যুতে থাকে, কোলাজেন যেমন আমাদের পেশিতে থাকে, পেশিগুলোতে কোলাজেন টিস্যু থাকে, সো এইরকম কোলাজেন ফাইবার থেকে, সেরকম এরকম আমাদের বিভিন্ন যোজক টিস্যু, আমরা যে বলি কানেকটিভ টিস্যু, যোজক টিস্যু, হ্যাঁ বিভিন্ন জায়গায় আছে। তো এই যোজক টিস্যুর যে প্রোটিন ইলাস্টিন, এইটাকে ভাঙতে পারে। সো আমরা যখন এই যে বিভিন্ন মাছ মাংস এগুলো খাই, সেখানে অনেক ইলাস্টিন প্রোটিন থাকে। সো এই ইলাস্টিন প্রোটিনটাকে ইলাস্টেজ সে কি করবে, সে পেপটাইডেজে, পেপটাইড যৌগে পরিণত করবে। এই পেপটাইড যৌগ পরবর্তীতে কিসে পরিণত হয়ে যায়, অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। তার মানে আমিষের সবকিছু শেষ পরিণতি কি, অ্যামিনো অ্যাসিড। আমিষের সবকিছুর শেষ পরিণতি অ্যামিনো অ্যাসিড। এখন দেখো আন্তরিক রসে একটা এনজাইম থাকে যেটা হচ্ছে অ্যামিনো পেপটাইডেজ এনজাইম। কি বলছি, অ্যামিনো পেপটাইডেজ এনজাইম। সো আন্তরিক রসে আমার যে অ্যামিনো পেপটাইডেজ এনজাইম থাকে, সে কি করবে বলতো, এই যে সেম পলিপেপটাইড যৌগকে, পলিপেপটাইডকে, এই যে পলিপেপটাইড ধরো এরকম এভাবে লিখবা, পলিপেপটাইড এটাকে ভাঙবে, ভেঙে কি করবে, অ্যামিনো অ্যাসিড করবে, অ্যামিনো অ্যাসিড করবে। এটা হচ্ছে ওর কাজ, ঠিক আছে, হ্যাঁ অ্যামিনো অ্যাসিড করবে, ঠিক আছে। ওকে, সো আমরা আমিষ পরিপাকটা অনেক আসে, সবগুলোই আসে, তবে আমিষ আর চর্বি মানে সরি শর্করা পরিপাক সবচেয়ে বেশি আসে, আমিষ এবং শর্করা পরিপাক বেশি আসে। সো তোমরা আমি যেগুলা যেভাবে স্লাইডে লিখাইছি, যেভাবে আসে ঠিক একই প্যাটার্নে তোমরা পড়বা। তোমরা কমেন্টে ডিস্টার্ব হলে কমেন্টটা সরায় দাও, ফুল স্ক্রিন জাস্ট ক্লাস করো, হ্যাঁ কমেন্টটা তো দেখার দরকার নাই। যদি তোমার কমেন্ট করতে মন চায় তখন তুমি কমেন্ট করবা, তখন কমেন্ট করবা। ওকে, সো এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এতটুকু পর্যন্ত? হ্যাঁ আশা করি বুঝছো। বিক্রিয়া 5টা লিখলে কেন, বিক্রিয়া যতগুলো লিখতে পারো। আমিষ পরিপাক যখন তোমাকে বলবে তখন তুমি ভাইয়া এই যে এখানে আমরা 7-8টা বিক্রিয়া এগুলো লিখতে হয়, মানে লিখলে বেস্ট। আমি তোমাকে বেস্টটা বলতেছি, এখন তুমি ইচ্ছা তুমি গুড না বেটার কোনটা নিবা। হ্যাঁ আমি তোমাকে একদম বেস্টটা বলতেছি, যেটা লিখলে তুমি ফুল নাম্বার পাবা, যেভাবে তোমরা লিখলে তোমরা ফুল নাম্বার পাবা, সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে আচ্ছা ক্লিয়ার। এখন আমরা আসবো চর্বি পরিপাক বা স্নেহ পরিপাক। স্নেহ পরিপাক আসে বাট কম্পারেটিভলি একটু কম আসে, মানে আমিষ শর্করা থেকে একটু কম আসে, বাট আসতে পারে। এখন আমরা দেখব যে এই অগ্নাশয় রসে এই যে ক্ষুদ্রান্ত্রে যে পরিপাকটা হচ্ছে, সো ক্ষুদ্রান্তে এই অগ্নাশয়ের রসে কি কি এনজাইম থাকে যারা চর্বিকে পরিপাক করে, হ্যাঁ যারা কাকে পরিপাক করবে, চর্বিকে পরিপাক করবে। ওকে, সো সর্বপ্রথম অগ্নাশয় রসে একটা এনজাইম আছে লাইপেজ। আচ্ছা লাইপেজ, দেখো আবারও এজ এজ শব্দ মানে ওয়ার্ডটা আসছে, লাইপেজ এজ। সো লাইপেজের কাজ কি, লাইপেজের কাজ হচ্ছে লিপিডকে ভেঙে, খেয়াল করো, লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল,
সো লিপিডের কাজ হচ্ছে ভাইয়া, আমরা দেখো লিপিডের কাজ হচ্ছে কি, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল হচ্ছে লিপিড, মানে লাইপেজ এটাকে ভেঙে, লিপিডকে ভেঙে এটা বানাতে পারবে। ওকে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। আর কি এনজাইম থাকে, যেমন ওইখানে এই যে অগ্নাশয় রসে আরেকটা এনজাইম থাকে যার নাম ফসফোলিপিড। খেয়াল করো, ফসফোলিপিড মানে লিপিডের সাথে ফসফেট আছে, ফসফোলিপিড, ঠিক আছে, ফসফোলিপিড। এখন ফসফোলিপিডে তোমাকে কি বলছে, কি পাবা, তাহলে তুমি চিন্তা করো একটা ফসফোলিপিড, সে লিপিডকে যখন ফসফোলিপিডকে যখন ভাঙবে, আচ্ছা এখানে এনজাইমের নাম হবে ফসফোলাইপেজ, এনজাইমের নামটা দিয়ে দিই, ফসফোলাইপেজ। ওকে, সো এই ফসফোলাইপেজ এনজাইম ও কাকে ভাঙবে, ফসফোলিপিডকে ভাঙবে, ভেরি কমন, রাইট? আচ্ছা, তো ফসফোলিপিডকে ভাঙলে কি করবে, সে কিসে পরিণত করে, চিন্তা করো তো, এই ফসফোলিপিডকে ভেঙে, তাহলে দেখো লিপিড ভাঙলে আমরা পাই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, আর এখানে আছে ফসফো, তার মানে ফসফরিক অ্যাসিড পাবা, সাথে এক্সট্রা ফসফরিক অ্যাসিড পাবা। তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফরিক অ্যাসিড পাবো, ওকে, ফসফরিক অ্যাসিড পাবো। এটা হচ্ছে আমাদের ব্যাপার, হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা গেল লাইপেজ, ফসফোলাইপেজ। আর কি আছে, আরেকটা আছে হচ্ছে তোমার কোলেস্টেরল এস্টারেজ। 3 নাম্বার দেখো কি এনজাইম, কোলেস্টেরল এস্টারেজ। এই যে আমরা থাকি না, কোলেস্টেরল বলে না, দেখবা কিছু হলে এই যে শরীরে কোলেস্টেরলের মান বেড়ে গেছে, এই মানে কোলেস্টেরল ইজ ওয়ান কাইন্ড অফ লিপিড। তো দেখো এখানে একটা এনজাইম থাকে কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ। সো কোলেস্টেরল এস্টারেজ হচ্ছে কি করবে, কোলেস্টেরল এস্টারেজ কোলেস্টেরল এস্টারকে ভেঙে, মানে একটা কোলেস্টেরলের বড় যৌগ, এভাবে মনে রাখবে, কোলেস্টেরল এস্টার, এটাকে ভেঙে আমার কি করবে, এস্টারেজ এস্টারকে ভাঙলে আমরা মুক্ত কোলেস্টেরল পাবো। কি পাবো, মুক্ত কোলেস্টেরল সাথে ফ্যাটি অ্যাসিড। ওকে, দেখছো? আচ্ছা, তাহলে কোলেস্টেরল এস্টার, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, কোলেস্টেরল মুক্ত কোলেস্টেরল প্লাস ফ্যাটি অ্যাসিড, এটা। তাহলে এগুলো হচ্ছে সবই আমার অগ্নাশয় রস থেকে এই এনজাইমগুলো আসে। তাহলে কি কি, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, যেটা এই কোলেস্টেরল এস্টার যৌগকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, এবং ওই গ্লিসারলের জায়গায় সেখানে কি আসবে, কোলেস্টেরল। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আমাকে আসলে চর্বি পরিপাক আসলে আমি এগুলো লিখবো যে অগ্নাশয় রস থেকে এগুলো আমরা পাই, এগুলো এখানে পরিপাকে সাহায্য করে। একইভাবে এখন যখন আবার আসবে মানে স্নেহ পরিপাক, তখন তুমি কিন্তু অগ্নাশয় রস লিখলা, সাথে কিন্তু এরপরে তোমাকে একটু আন্তরিক রসের ব্যাখ্যাটাও দিতে হবে, যে আন্তরিক রসের কোন কোন এনজাইমগুলো তোমার শর্করা পরিপাকে, মানে সরি স্নেহ পরিপাকে সাহায্য করে। ওকে, তো আমরা এখানে দেখি যে এই যে আন্তরিক রস থেকে কি কি আসে, আন্তরিক রস, ঠিক আছে, এইখান থেকে আমাদের কি কি এনজাইম আসবে। দেখো আন্তরিক রসের প্রথমেই আমার লাইপেজ থাকে, লাইপেজ তার মানে সবার কাছে আছে, আন্তরিক রস অগ্নাশয় রস দুইজনের কাছে। সো লাইপেজ ভেঙে কি করবে, আবারও সেম লিপিড কে ভাঙবে, ভেঙে সে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল এটাতে পরিণত করবে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ওকে, আচ্ছা ফাইন। তারপরে আসো লাইপেজ গেল, এরপরে হচ্ছে লেসিথিনেজ, এটা তোমরা বুঝবা, লেসিথিনেজ। আচ্ছা দেখো লেসিথিনেজ কি জানো, লেসিথিনেজ এটা কি, হ্যাঁ, লেসিথিনেজ হচ্ছে লেসিথিনকে ভাঙবে। লেসিথিন কি জানো, এটা একটা ফসফোলিপিড। লেসিথিন কি, এটা একটা ফসফোলিপিড, এক ধরনের ফসফোলিপিড। লেসিথিন ইজ ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ, একজন বলছে ভাই এভাবে কি সব ইয়ে হবে, হ্যাঁ সব চ্যাপ্টার ভাইয়া এই মে মাসের মধ্যে
তোমাদের ওয়ান শট ক্লাসে সব কমপ্লিট করাবো। হৃদয় ভাইয়ের ইউটিউব চ্যানেলে ডক্টর হৃদয়, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এখানে সব আপডেট পাবা। তোমরা এখানে ফ্রেন্ডদেরকেও এই লিঙ্ক শেয়ার করতে পারো, ডক্টর হৃদয়ের লিখলেই তোমরা পেয়ে যাবা। ওকে, সেখানে এটা আছে, আর সব ক্লাস এখানেই পাবা। ওকে, এবং বন্দি পাঠশালা পেজে তোমরা সবকিছুর লিঙ্ক, সবকিছুর আপডেট পাবা। আচ্ছা, সো এইখানে দেখো লেসিথিন, লেসিথিনাস লেসিথিনকে ভেঙে কি করবে, তোমার ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফরিক অ্যাসিড, কারণ এটা একটা ফসফোলিপিড, আমি তোমাকে বলেছি এক ধরনের ফসফোলিপিড, তো এখানে ফসফরিক অ্যাসিড পাওয়াই যাবে, প্লাস কোলিন। এইটুকু লিখলেই হবে। আমি মনে করি এতটুকু লিখলে তোমাদের জন্য মোর দেন এনাফ, যদি তোমাদেরকে চর্বি পরীক্ষা আসে। যদি এটা একটু কম্পারেটিভলি কম আসে, বাট আসতে তো পারে যে কোনো বোর্ডে, স্পেশালি কুমিল্লা বোর্ড, যশোর বোর্ডে, এখানে সবসময় একটু বিদঘুটে প্রশ্ন আসে, তো তোমাকে এটা দিতেই পারে যে চর্বি পরিপাক লেখো। তখন তুমি যদি এই বিক্রিয়াগুলো লিখে নিতে পারো, তাহলে আমি মনে করি যে তোমাকে কেউ কোনো নাম্বার কোনো দিক থেকে কাটতে পারবে না। কোলিন কি? কোলিন একটা এক ধরনের জৈব যৌগ। সো কোলিন এটা একটা জাস্ট উপাদান না, এটা আমরা অনেক থাকে, যেমন আমরা অনেক উপাদান পড়ি, অ্যাসিটাইল কোলিন। সো এরকম অ্যাসিটাইল একটা যৌগ, কোলিন একটা জৈব যৌগ, এক ধরনের ওয়ান কাইন্ড অফ অর্গানিক কম্পাউন্ড। সো এটা। তো আমার কথা হচ্ছে যে ভাই, আমাকে যদি ক্ষুদ্রান্ত্রের পরিপাকের কথা বলে, তাহলে আমাকে যদি এইভাবে কোনো প্রশ্ন আসে যে ক্ষুদ্রান্ত্রের শর্করা আমিষ পরিপাক লেখো, ওকে। তোমাকে যদি বলে চর্বি পরিপাক নিয়ে ব্যাখ্যা করো, ওকে, তুমি এগুলো লিখতে পারবা। তোমাকে যদি শুধু বলে শর্করা পরিপাক, তখন তুমি শর্করার যতগুলো বিক্রিয়া ভাইয়া দেখিয়েছি, যে মুখ গহ্বর এবং ক্ষুদ্রান্ত্র, দুইটাই লিখবা। যখন তোমাকে আমিষের কথা আলাদা করে বলবে, আমিষ পরিপাক, তখন তুমি কি করবা, পাকস্থলী থেকে শুরু করবা, পাকস্থলীতে কি কি হইলো, তারপরে ক্ষুদ্রান্ত্রে কি কি হইলো, অগ্নাশয় পরিপাক, এগুলা। এবং আমি আবারও বলছি, আমিষ পরিপাক অনেক বেশি আসে। সো এটা ভালো করে শিখে যাবা, দেখবা এটা থেকেই চলে আসছে, এটাই সবকিছু। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু। আচ্ছা, ফাইন। এবার আসি আমরা, দেখো এই পয়েন্টের যে, আচ্ছা এগুলো তো অলরেডি বলে ফেলছি, সো এখানে আমাদের আর এটার দরকার নাই। এবার আমরা নিউ যে টপিক, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যকৃত। আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পার্ট শেষ, এখন যকৃত। এরপরে এর বাদ বাকিগুলো 1 স্টার 2 স্টার, বাট 5 স্টার টপিক হচ্ছে পরিপাক, পাকস্থলী, এগুলা। আর এখন আমরা যেটা পড়বো যকৃত, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো এরকমই হবে। ভাই, এত বিক্রিয়া মনে রাখার কৌশল, দেখো আমি একটা জিনিস মনে করি, তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক বেশি এগুলো না এমনি পড়তে পড়তে একটু লিখে লিখে অঙ্কের মতো প্র্যাকটিস করলেই হয়ে যায়। তুমি যদি প্রত্যেকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে যাও, প্রত্যেকটা ছন্দ, ট্রিক্স সব কিছুতে, তখন হবে কি, মানে তোমার এই ট্রিক্স মনে রাখারই আলাদা একটা বই লাগবে। সো আমি এই জন্য মনে করি যে স্টুডেন্টরা, তোমরা যারা আছো, একটু বেশি একটু পড়তে হবে, বাট কিছু জিনিসটা একটু বুঝে বুঝে যায়। আর লিপিডে লাইপেজ, ফসফোলাইপেজ, এগুলোই হবে, মুখস্থ করার কিছু নাই। লিপিড, লাইপেজ এভাবে করে করে পড়া হয়ে যায়। কোলেস্টেরল, এস্টারেস, কোলেস্টেরল এটা জিনিসটাই তো একটা চর্বি, দেখলেই বোঝা যায়, মানে নাম শুনলেই বোঝা যায়। তো এই জন্য বেশি ট্রিক্সে গেলে তোমার মানে আসলে ট্রিক্স মনে রাখার আরেকটা বই লাগবে। তো আমি মনে করি যে পড়লেই হবে, একটু খালি পড়ো, যে অল্প লিমিটেড পড়া, এগুলাই পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে যেটা বলেছি, যে ধরো এরকম একটা চ্যাপ্টার যখন তুমি 1.5 ঘন্টায় পেয়ে যাবা, ভাইয়ার অলরেডি ক্লাস, মানে অ্যাকচুয়ালি তোমাদেরকে পড়াইছি কতক্ষণ, ধরো 45 মিনিটের মতো হবে, হয়তো 45 এরকম 46 মিনিট। সো অলরেডি দেখো আমাদের 45-46 মিনিটে আমাদের অনেকটুকু হয়ে গেছে। তো আর বাকি ধরো 40 মিনিট পড়ালে তোমার দেখো 1.5 ঘন্টার মধ্যে আমার পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে। ওকে, সো আমরা এরপরে আসি, আর কোনো কথা না বাড়াই, যকৃত। তো যকৃত কি, দেখো মধ্যচ্ছদার নিচে এবং উদর গহ্বরের ডান পাশে অবস্থিত। তো আমরা যদি আমাদের এই যে এখানে একটু খেয়াল করি, দেখো একদম এটা হচ্ছে আমাদের উদর গহ্বর, উদরের জায়গাটা। সো এই জায়গাটা হচ্ছে যকৃত, রাইট? এটা হচ্ছে এখানে যকৃত থাকে, এই পাশটায় যকৃত, এই জায়গাটা দেখো পাকস্থলী, আর পাকস্থলীর ঠিক নিচ বরাবর এই জোনটাই হচ্ছে আমাদের কি, অগ্নাশয়। এখানে কি থাকে, এই যে হলুদ কালার দেখা যাচ্ছে, অগ্নাশয়। হ্যাঁ, এটা হচ্ছে অগ্নাশয়, এরকম একটু মাঝখান থেকে বাম দিকে থাকে, অগ্নাশয়টা মাঝখান থেকে একটু বাম দিকে চলে যায়, ঠিক আছে। আর যকৃতটা পুরোটা ডান পাশে থাকে, এই দিকে, ডান দিকে। ওকে, আর এটা তো ক্ষুদ্রান্ত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের যে পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি, হ্যাঁ ক্ষুদ্রান্ত্র। আর এই যে এই যে এই দিক দিয়ে এইভাবে দেখতেছো, এই যে বড় আকারের, এটা হচ্ছে বৃহদান্ত্র। এটা কি, বৃহদান্ত্র। আমরা তো ক্ষুদ্রান্ত্র পড়েছি, বৃহদান্ত্রটা একটু পড়বো লাস্টে। হ্যাঁ, সো এখন আমাদের টার্গেট যকৃত। আচ্ছা, তো যকৃতে আমরা যদি বলি যে এটা ডান পাশে অবস্থিত, ফাইন। এখন যকৃত নিয়ে কিছু বেসিক তথ্য আমাদের জানতে হবে।
তো দেখি আমরা যকৃত কি বলছে, দেখো সবচেয়ে বড় গ্রন্থি, এটা কি দেহের সবচেয়ে বড় গ্রন্থি, এমসিকিউতে আসে। পুরুষের ক্ষেত্রে ওজনটা বেশি, সবসময় মনে রাখবা যা কিছু হবে পুরুষদের ক্ষেত্রে একটু ওজনটা বেশি হয়, নারীদের ক্ষেত্রে একটু কম। আল্লাহ এমনি বানায় দিস সবকিছু, পুরুষদের একটু বেশি বেশি দিয়ে রাখছে ওজনের দিক দিয়ে, নারীদের একটু ওজনের দিক দিয়ে কম রাখছে। সো নারীর দেহে দেখো 1.2 থেকে 1.4 কেজি, হ্যাঁ নারীদের ক্ষেত্রে একটু কমই দিয়ে রাখছে। হ্যাঁ এজন্যই নারীরা হচ্ছে একটু কিপটুস প্রকৃতির হয়, হ্যাঁ এবং মনটাও একটু কম থাকে, সেটাও ভালো। অনেকে এখন অনেক মেয়েরা বলবে ভাইয়া মন ছোট দেখেই এজন্য আমরা একজনের প্রতি থাকে, আর ছেলেদের মন বড় এজন্য ছেলেরা প্রকোষ্ঠে 4টা বউয়ের কথা ভাবে। তোমরা বলতে পারো, ওকে সমস্যা নেই, মেনে নিব, এটা বলতে পারো অনেকে। আচ্ছা এরকম অনেকে বলতো যে ছেলেদের মন বড় এই জন্য অনেক 4টা বউয়ের জায়গার কথা ওরা বারবার বলে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, নারীদের কিন্তু হৃৎপিণ্ডটাও ছোট, মানে ওজনে আর কি, ওজনে ছোট। আচ্ছা এখন যকৃতে আমরা যদি বলি যে দেখো যকৃত কয়টা খণ্ড, 4টা খণ্ড। যকৃতে 4টা খণ্ড নিয়ে যকৃত গঠিত, ডান বাম কোয়াড্রেট কডেট। কয়টা দেখো এখানে পার্টগুলো আমরা একটু সুন্দর করে লেবেলিং করে রাখছি। এটা হচ্ছে যকৃতের পিছন দিক দিয়ে যদি আমরা খেয়াল করি তখন, তো এটা হচ্ছে সবচেয়ে বড়। ডান খণ্ডটা দেখো অনেক বড়, দেখছো ডান। বাম খণ্ডটা এই যে এখান থেকে এতটুকু, এটা একটা লিগামেন্ট দিয়ে বিভক্ত, ফ্যালসিফর্ম লিগামেন্ট বলে। আচ্ছা এটা লাগবে না তোমাদের, জাস্ট বললাম ফ্যালসিফর্ম লিগামেন্ট একটা থাকে, এটা দিয়ে বিভক্ত। আচ্ছা সো ডান খণ্ড এবং বাম খণ্ড, ওকে ডান খণ্ডটা সবচেয়ে বড়, এবং এইখানে দেখো ছোট এরকম একটা কোয়াড্রেট, আর উপরের দিকে এই জায়গাটাকে এটাকে বলি কডেট। আর এই যে দেখো পিছনের দিক থেকে এটা হচ্ছে পিত্তথলি, যে সবুজ রঙের যেটা দেখছো এটা হচ্ছে কি পিত্তথলি। আচ্ছা তো এইটা হচ্ছে ব্যাপার। সো ডান বাম কোয়াড্রেট কডেট, ডান খণ্ড সবচেয়ে বড়। যকৃতের নিচে পিত্তথলি সংযুক্ত থাকে, যেটা মাত্র তোমাদেরকে বললাম যে যকৃতের এই যে এরকম যকৃতটা ধরো এইভাবে আছে, তো সো নিচ দিয়ে এইভাবে করে পিত্তথলিটা থাকে, হ্যাঁ যেখানে পিত্ত রস জমা হয়, যেখানে পিত্ত রস জমা হবে। ওকে ঠিক আছে, আচ্ছা ফাইন, এটা হয়ে গেল। এখন আমরা এই যে যকৃতের ভিতরে নালী প্রবেশ করে, হ্যাঁ মানে যকৃত থেকে ক্ষুদ্রান্ত্রে একটা নালী প্রবেশ করে, কি নালী? অ্যাম্পুলা অফ ভ্যাটার, মানে ফাইনালি একটা জিনিস ক্ষুদ্রান্ত ঢুকে। এই অ্যাম্পুলা অফ ভ্যাটার এই জিনিসটা কিভাবে গঠিত হয়, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে একটু কনফিউজিং লাগে। তো আমি একটু এখানে দেখাই, একে একে দেখাবো যে কিভাবে তোমার হচ্ছে এটা হয়। তো দেখো আমাদের যকৃতের 2টা খণ্ড থেকে 2টা নালী আসে, এটা হচ্ছে বাম হেপাটিক নালী, বাম হেপাটিক নালী, ঠিক আছে, আর এটা হচ্ছে ডান হেপাটিক নালী, ডান হেপাটিক নালী, ডান হেপাটিক নালী। ওকে একটা হচ্ছে বাম হেপাটিক নালী, একটা হচ্ছে ডান হেপাটিক নালী। আচ্ছা এবার আসো, এই যে 2টা মিলে এখানে কি তৈরি করলো, ওরা একটা তৈরি করলো যকৃত নালী, যকৃত নালী। ওকে ফাইন। এবার এইখান থেকে এই যে পিত্তথলি থেকে একটা নালী আসে, এই নালীটাকে বলা হয় সিস্টিক নালী। কি বলে ওটাকে, দেখো সিস্টিক নালী, ঠিক আছে। এখান থেকে একটা নালী আসে, এটাকে কি বলে, এই যে পিত্তথলি থেকে সিস্টিক নালী। মানে সিস্টিক নালী আর যকৃত নালী দুইটা একসাথে হয়ে কি তৈরি করে, দুইটা একসাথে হয়ে এই যে এটাকে বলে পিত্ত নালী। কি বলি আমরা, পিত্ত নালী। ওকে পিত্তনালী গঠন করলো। এই পিত্তনালী আর এই দিক থেকে আসা কি, এটা হচ্ছে তোমার অগ্নাশয় নালী। এই অগ্নাশয় নালীর আরেকটা নাম হচ্ছে উইরসাং নালী। সো এটা অগ্নাশয় থেকে অগ্নাশয় রসগুলোকে নিয়ে আসে। ওকে সো ওই অগ্নাশয় রস এই অগ্নাশয় নালী দিয়ে আসে, পিত্তনালী দিয়ে পিত্ত রসটা আসে, এসে ওরা দুইজনে পিত্তনালী এবং অগ্নাশয় নালী দুইটা মিলিত হয়ে এখানে কি তৈরি করে, ওরা তৈরি করে এই যে অ্যাম্পুলা অব ভ্যাটার। এটা কোথায়, অ্যাম্পুলা অব ভ্যাটার বলা হয়, এটা তৈরি করে। এই অ্যাম্পুলা অব ভ্যাটার তারপরে এটা কোথায় প্রবেশ করে, তোমার ডিউডেনামে প্রবেশ করে। কোথায়, ডিউডেনামে প্রবেশ করে, এই যে ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে এরা প্রবেশ করবে। ওকে তো এইটা হচ্ছে তোমার টোটাল যে কিভাবে অ্যাম্পুলা অফ ভ্যাটারটা তোমার তৈরি হলো, এই অ্যাম্পুলা অফ ভ্যাটার কিভাবে ডিউডেনামে ঢুকলো, এটার থেকে কিভাবে কোনটা থেকে কোন রস আসে। আমি এটা আশা করি তোমাদেরকে ধাপ বাই ধাপ একদম উপর থেকে নিচ পর্যন্ত কিভাবে এটা তৈরি হলো এটা দেখাতে পারলাম। সবাইকে এটা ক্লিয়ার? হ্যাঁ সবাই বলো তো, is it clear?
আচ্ছা, আশা করি সবাই অ্যাম্বুলার ভ্যাটার বুঝতে পারছো। এখন আমাদের যকৃতের গঠন মোটামুটি এগুলাই, মানে আরেকটা তোমার ওর একদম যেটাকে কি বলে আমরা, যে ক্ষুদ্রতম যে গঠনটা মানে যকৃতের লোবিউল, সেটা আমি একটু পরে দেখাবো। বাট যকৃতের গঠন বললে ওই লোবিউল আর হচ্ছে যে তোমার যকৃতের এই যে কি ব্যাখ্যা টেখ্যা যেগুলো যে বললাম কয়টা খণ্ড থাকে এগুলো একটু লেখা লাগে। হ্যাঁ, লোবিউলের গঠনটা আমি তোমাদেরকে দেখাবো। কারণ যেটা অনেক বেশি আসে যকৃতের গঠন থেকেও এই যকৃতের কাজ, এটা 5 স্টার টপিক। হ্যাঁ, এটা আরো বেশি আসে। সো আমরা এখন এটা দেখবো যে কিভাবে হয়। সো দেখো, দুই ধরনের ভূমিকা, যকৃতের কাজ দুই রকমের হতে পারে। হ্যাঁ, কয় রকমের? দুই রকম। একটা যকৃত হচ্ছে একটা মানে এটাকে বলা হয় জৈব রসায়নাগার। কেন? কারণ এখানে 500 উপরে বিক্রিয়া হয়। সো এত বিক্রিয়া হয় যে ওকে একটা রসায়নাগার বলা হয়েছে। আচ্ছা, তো এখন ওর এখানে দুই ধরনের ভূমিকা। দুই ধরনের ভূমিকা কি কি? একটা সঞ্চয়ী, একটা বিপাকীয়। সঞ্চয়ী ভূমিকা কি? সঞ্চয় করবে বিভিন্ন কিছু, একটা স্টোর হাউসের মতো কাজ করবে। হ্যাঁ, স্টোর হাউসের মতো কাজ করবে। আরেকটা কি? মানে বিপাকীয়, বিপাক হবে। এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া হবে, বিভিন্ন ধরনের কি হবে? বিক্রিয়া হবে, ওই এগুলো করবে। তার মানে ও কিন্তু দুইটা, একটা ল্যাবরেটরির মতো কাজ করতেছে, আরেকটা সে স্টোর হাউসের মতো কাজ করতেছে। তার মানে বুঝতে পারতেছো যে যকৃত আসলে আমাদের মানে ডেইলি লাইফের কত কাজ করে। এখন আমরা এগুলো নিয়ে জানবো। দেখো, আমি এই কথাটাই অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি যে ওকে জৈব রসায়নাগার কেন বলা হয়, কারণ 500 বিক্রিয়া, 500 ধরনের বিক্রিয়া সে সম্পন্ন করে। এখন আমাদের কাজ হচ্ছে এই যকৃতের সঞ্চয় ভূমিকা, এগুলা একদম ডিটেইলসে লিখতে হবে, পয়েন্ট পয়েন্ট করে একদম সুন্দর করে লিখতে হবে। তো আমি একটু দেখি, আমি এখানে কতগুলো পয়েন্ট করে রেখেছি। যেমন দেখো, প্রথম পয়েন্ট কি? গ্লাইকোজেন সঞ্চয়। এটাকে কিভাবে মনে রাখতে পারো এটা আমি দেখাবো পরে। হ্যাঁ, মানে একটু একটা ওই যে অনেক সময় তোমরা চাও না ভাই একটু ছন্দটা দেন, একটু ট্রিক দেন, তাও দিব, যদিও আমি আসলে খুব একটা সাপোর্ট করি না, বাট তাও দিব, অনেকের লাগে। প্রথমেই দেখো গ্লাইকোজেন সঞ্চয়। তো গ্লাইকোজেন সঞ্চয়ে আমরা যেটা বলি যে গ্লাইকোজেন সঞ্চয় কি হয়, এখানে কি করে? এখানে গ্লুকোজগুলা, আমাদের রক্তের যে গ্লুকোজ, এই গ্লুকোজগুলা গ্লাইকোজেনে পরিণত হয়। গ্লুকোজগুলো কিসে পরিণত হয় বলো তো? গ্লাইকোজেনে পরিণত হয়। গ্লুকোজগুলো কিসে পরিণত হয়? গ্লাইকোজেনে পরিণত হয়। তো এই যে গ্লুকোজগুলো গ্লাইকোজেনে পরিণত হবে কিসের মাধ্যমে হবে? গ্লুকোজটা গ্লাইকোজেনে কে করবে এখানে কাজটা? কাজটা করবে ইনসুলিন। ওকে, তো ইনসুলিন কি করে? আমার অতিরিক্ত গ্লুকোজটাকে সে গ্লাইকোজেনে করে। এই গ্লাইকোজেন তোমার হচ্ছে জমা থাকে কোথায়? যকৃতে জমা থাকে। ওকে, ফাইন। তাহলে এটা একটা সঞ্চয় কাজ, যে সে শর্করাটাকে গ্লাইকোজেন রূপে জমা রাখছে। এরপরে আসো রক্ত সঞ্চয়। কি বলতেছি? রক্ত সঞ্চয়। আচ্ছা, রক্ত সঞ্চয় যকৃতের সাইনোসয়েড, ফাঁকা কিছু নালীর মতো থাকে, রক্তনালী, সাইনোসয়েড বলে। সেখানে সাইনোসয়েডে, হ্যাঁ, যকৃতের সাইনোসয়েডে প্রায় 1500 সিসি, 1500 কিউবিক সেন্টিমিটার রক্ত সে জমা রাখে, রক্ত জমা রাখে। আপনি বুঝতে পারতেছো সে কত? এটা এমসিকিউতেও আসে, তুমি রিটেনেও লিখবা যে ও রক্ত সঞ্চয় করে, ওর ভিতরে অনেক রক্তনালী আছে বড় প্রশস্ত, সেগুলোতে ও কতটুকু রক্ত জমা রাখে? 1500 কিউবিক সেন্টিমিটার। কত? 1500 কিউবিক সেন্টিমিটার। ওকে, তো এটা হলো রক্ত সঞ্চয় গেল। আচ্ছা ভাইয়া, বুঝলাম। এরপরে আসো ভিটামিন সঞ্চয়। যকৃত কি করে? যকৃত এই ভিটামিনও জমা রাখে। আমরা জানি চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলো কি কি, যেমন ধরো, কারণ চর্বিতে যারা দ্রবণীয় তারাই কিন্তু তোমার দেহে সঞ্চিত হয়। পানিতে দ্রবণীয় ভিটামিন গুলো তো বের হয়ে যায়, রক্তের সাথে এরা বের হয়ে যাবে ম্যাক্সিমাম, এরা তো এত জমা থাকার প্রবণতা কম। কিন্তু যারা চর্বিতে দ্রবণীয় ওরা তো আর পানির সাথে মিশতে পারে না, পারে না, তো ওরা জমা থাকে, ওরা যকৃতের এখানে জমা থাকে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেমন এ ডি ই কে আমরা মনে রাখতাম এডেক বলতাম, তো এদেরকে জমা রাখে। মাঝে মাঝে তোমার ভিটামিন B12, ভিটামিন সি এদেরকেও জমা রাখে। ওকে, সো এই ভিটামিন গুলোকে সে কি করে? এদেরকে জমা রাখতে পারে, যকৃতে এদেরকে জমা রাখে। কারণ আমাদের ভিটামিন তো দরকার, রোগ প্রতিরোধের জন্য ভিটামিন দরকার। সেই ভিটামিন যখন আমরা মানে খাদ্যের মাধ্যমে গ্রহণ করি সেটা যকৃতে জমা থাকে। ওকে, তুমি এটা লিখলা। 4 নম্বরে লিখবা কি? পিত্তরস তৈরি করে। যকৃত কি করে? ও পিত্তরস তৈরি করলো,
তৈরি করে যকৃত কোষ এবং এটা সঞ্চিত হয় পিত্তথলিতে। দেখছো, তাহলে আমাকে যদি বলে পিত্তরস তৈরি হয় কোথায়, আমি বলবো ভাইয়া এটা যকৃতে তৈরি হয়। যকৃতের কোষগুলোর ভিতরে যকৃত কোষ বা ইংলিশে আমরা বলি হেপাটোসাইট, সেখানে তৈরি হয়। বাট এটা জমা থাকে কোথায়? জমা থাকে যকৃতের নিচে যে পিত্তথলিটা থাকে, এইভাবে ঝুলে থাকে, সেখানে এটা জমা হয়। ঠিক আছে, জমা থাকে। সো পিত্তরস তৈরি করলো, এখানে জমা রাখলো, এগুলো যকৃতেরই পার্ট। ওকে, চর্বি ও অ্যামিনো অ্যাসিডও সঞ্চয় থাকে। এই যে আমাদের দেহের অতিরিক্ত চর্বি, ফ্যাটি অ্যাসিড, এরপরে ধরো এই যে অ্যামিনো অ্যাসিড গুলা প্রোটিন থেকে, এগুলো যখন রক্তে অতিরিক্ত থাকবে, সেই অতিরিক্ত অ্যামাউন্টটাকে তোমার সে জমা রাখবে। তার মানে দেখো, সে শর্করা জমা রাখলো, আমিষের উপাদান জমা রাখলো, চর্বির উপাদানকেও জমা রাখে। সব ধরনের খাদ্য উপাদান, সহজ কথা বলি, যত খাদ্য উপাদান আছে সবাইকে জমা রাখবে। ভিটামিনকে জমা রাখবে, দেখো ভিটামিনকেও জমা রাখতেছে। আবার খনিজ লবণ, আমাদের খাদ্য উপাদানে আমরা পড়েছি না মিনারেল, খনিজ লবণ, এই খনিজ লবণকেও সে সঞ্চয় করবে। দেখো লৌহ ও পটাশিয়াম সঞ্চয় করে। এবার এর মধ্যে বলছে লৌহ অংশটা ফেরিটিন, তার মানে আমাদের যে আয়রন থেকে, এই আয়রনটা সঞ্চিত রূপ কি? এই আয়রনের সঞ্চিত রূপ হচ্ছে ফেরিটিন। আয়রনের সঞ্চিত রূপ কি? ফেরিটিন। ঠিক আছে, এই ফেরিটিনটা সে জমা রাখে, ফেরিটিন। আর এটা রক্তে প্রবাহিত হয় ট্রান্সফেরিন নামে একটা যৌগ। যাই হোক, ওটা বলার জন্য একটু মনে রাখলা, প্রবাহিত হয়, পরিবাহিত হয় ট্রান্সফেরিন। আর জমা থাকে কোন রূপে? এই আয়রন জমা থাকে ফেরিটিন নামক এই যৌগ রূপে, ফেরিটিন বলা হয়। এগুলো এমসিকিউতে আসে, তুমি লিখার সময় এগুলো একটু লিখবা যে যকৃত, লৌহ, ম্যাগনেসিয়াম এদেরকে সবাইকে জমা রাখতে পারে। সো পটাশিয়াম, সো এর মধ্যে আয়রনকে জমা রাখে ফেরিটিন যৌগ রূপে। ঠিক আছে, ওকে সবাই? আচ্ছা, এখন সঞ্চয় ভূমিকা আমাদের হলো, সঞ্চয় ভূমিকা বুঝলাম যে ভাইয়া ও এই কাজগুলোও করে। এখন কথা হচ্ছে বিপাকীয় ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট। বিপাক, বিপাক কথাটার মানে কি জানো? বিপাক মানে, আমি বলি যে বিপাক হচ্ছে উপচিতি আর অপচিতি বিক্রিয়ার সমষ্টি। মানে বিপাক কি? ভাঙা গড়া। সিম্পল একটা জিনিস। বিপাক কি? বিপাক হচ্ছে ভাঙা গড়া। ভাই আমরা প্রতিনিয়ত ভাঙতেছি, বিভিন্ন উপাদান ভাঙতেছে, বিভিন্ন উপাদান তৈরি হচ্ছে, এই যে টোটাল কম্বোটা, এটাকে আমরা বলি বিপাক। তো আমরা এখানে দেখি বিপাক, বিপাকে কি বলছে? উপচিতি প্লাস অপচিতি, উপচিতি প্লাস অপচিতি। উপচিতি বিক্রিয়া মানে কি জানো? উপচিতি মানে হচ্ছে ছোট যৌগ থেকে বড় যৌগ পরিণত হওয়া। কি? বড় যৌগ, এটাকে আমরা বলি উপচিতি। আর অপচিতি মানে কি? ক্যাটাবলিজম, মানে কাটা। অর্থাৎ এভাবে মনে রাখবা, কাটা, ক্যাটাবলিজম কাটা। মানে বড় যৌগ থেকে আমি ছোট যৌগে পরিণত করলাম, এই বিক্রিয়াগুলোকে আমরা বলি কি? ক্যাটাবলিজম বা অপচিতি। আর বিপাক অর্থ হচ্ছে, বিপাক পুরার জিনিসটার সমষ্টি। বিপাক কি? এই উপচিতি প্লাস অপচিতি। বিপাক ইকুয়াল টু আমরা কি বলবো? উপচিতি প্লাস অপচিতি, এই দুইটার সমষ্টি বিপাক। তার মানে আমরা বুঝলাম যকৃতের বিপাকীয় ভূমিকা মানে যকৃতে প্রচুর জিনিস তৈরি হবে, প্রচুর জিনিস ভাঙবে, প্রচুর জিনিস তৈরি হবে, প্রচুর জিনিস ভাঙবে, এটাই বিপাক। তো এখন আমাদেরকে তো এগুলো লিখতে হবে, পরীক্ষার খাতায় আমাদের এটা খুব আসবে। ঠিক আছে, পরীক্ষার খাতায় এটা খুব আসবে যে বিপাক প্রক্রিয়াগুলো লেখো, এটা লেখো, এটা লেখো। বিপাক থেকে প্রচুর প্রশ্ন আসবে। আমরা দেখি কি কি আছে বিপাকের মধ্যে। প্রথমেই শর্করা বিপাক, আমার একটা টপিক বলছে কি? শর্করা বিপাক। তো শর্করা বিপাকের প্রথম টপিক দেখো, গ্লাইকোজেনেসিস। যকৃতের ভিতরে গ্লাইকোজেনেসিস হয়, অর্থাৎ গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা। দেখো আমি যদি বলি গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেনকে তৈরি করা। জেনেসিস মানে কি জানো? তৈরি করা। জেনেসিস মানে কি? তৈরি করা। গ্লাইকোজেন তৈরি করা। অর্থাৎ এই প্রক্রিয়া দেখো, এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া আমার কি হচ্ছে? ওই যে তখন আমরা বলতেছিলাম যে গ্লুকোজ ভেঙে, গ্লুকোজগুলো জোড়া লেগে লেগে কি হচ্ছে? এন সংখ্যক গ্লুকোজ জোড়া লেগে আমার গ্লাইকোজেন তৈরি হচ্ছে। সেখানে প্রভাবিত করে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনের প্রভাবে আমাদের রক্তের অসংখ্য গ্লুকোজ কিসে কনভার্ট হচ্ছে? কিসে পরিণত হচ্ছে? গ্লাইকোজেনে পরিণত হচ্ছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ক্লিয়ার এটা? তাহলে এতটুকুই লিখবা। তোমাকে যদি বলো গ্লাইকোজেনেসিস, এটা গ্লাইকোজেনে পরিণত হওয়া। আমাদের রক্তে যখন অতিরিক্ত গ্লুকোজ হইলো, ওই গ্লুকোজটা কি করে? গ্লাইকোজেনে পরিণত করে দেয়।
হ্যাঁ, গ্লাইকোজেন ইনসুলিন হরমোন এটা গ্লাইকোজেনে পরিণত করে দেয়, ওই গ্লাইকোজেনটা যকৃতে জমা থাকে। সো এই যে প্রক্রিয়াটা এটা কোথায় হয়, এই বিক্রিয়াটা হয় যকৃতে। সো এটা এক ধরনের বিপাকীয় বিক্রিয়া, এটা এক ধরনের বিপাকীয় বিক্রিয়া। এরপরে দেখো এখানে লাগবে না, এরপরের প্রক্রিয়াটা কি, গ্লুকোনিওজেনেসিস। তাহলে শর্করা বিপাকের মধ্যে একটা আমরা দেখলাম গ্লাইকোজেনেসিস, এরপরটা দেখতেছি কি গ্লুকোনিওজেনেসিস। এখানে কথাটা বলছে কি দেখো, নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরির এই প্রক্রিয়াটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলি। কি বলছি, নন কার্বোহাইড্রেট, তার মানে আমরা জানি নর্মালি শর্করা থেকেই গ্লুকোজ আসবে, শর্করা জাতীয় উপাদান থেকে গ্লুকোজ আসবে। বাট যখন ধরো শর্করা নাই, একটু অভাব, তখন কি হতে পারে, অনেক সময় তোমার এই চর্বি এবং আমিষ থেকে তোমার গ্লুকোজ হতে পারে। তো অর্থাৎ এই যে চর্বির উপাদানটা যখন গ্লুকোজে হয় সেটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। আমিষ উপাদানটা যখন গ্লুকোজে হয়, আমিষ থেকেও গ্লুকোজ হতে পারে, অনেক ভেঙে 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 হতে পারে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের পার্ট। তো তোমাদেরকে যখন আসবে তোমরা এইভাবে লিখে দিবা, চর্বি থেকে গ্লুকোজ হচ্ছে, আমিষ থেকে গ্লুকোজ হচ্ছে, এটাই গ্লুকোনিওজেনেসিস। এটাকে এভাবে মনে রাখবা, আমি মনে রাখতাম গ্লুকোজ নিওজেনেসিস। জেনেসিস মানে কি, তৈরি করা, জেনেসিস মানে কি, তৈরি। আচ্ছা, সো গ্লুকোজ নিও ওয়ার্ডটা থেকে আমি এভাবে মনে রাখতাম নিউ, তার মানে কি, নিউ মানে কি, নতুন। অর্থাৎ আমি নতুন করে গ্লুকোজ তৈরি করতেছি, নতুন করে গ্লুকোজ। এই যে দেখো, নতুন করে চর্বি থেকে গ্লুকোজ বানাচ্ছি, আমিষ থেকে গ্লুকোজ বানাচ্ছি। সো এইটা হচ্ছে ব্যাপার। ওকে, সো আমার দেখো গ্লুকোনিওজেনেসিস ডান, এতটুকু লিখলেই আমার নাম্বার। ভাই এর থেকে বেশি কিছু লেখাই লাগবে না আমাদের পরীক্ষার খাতায়, এতটুকুই। আচ্ছা, এবার আসো আরেকটা ব্যাপার অনেক সময় থাকে যে তোমার বলা হয় গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস নিয়েও একটা কথা বলা হয়, ঠিক আছে, তোমাদের অনেক জায়গায় আছে। তো গ্লাইকোজেনোলাইসিস নিয়ে আমি একটু বলি, এখানে আছে যে দেখো, হ্যাঁ এটা ছোট্ট ইজি একদম, দেখো বললে হৃদয় ভাই বললে এটা বুঝে যাবে। গ্লাইকোজেনোলাইসিস, আচ্ছা দেখো তো লাইসিস শব্দটার অর্থ কি, লাইসিস শব্দটার অর্থ হচ্ছে ভাঙা, লাইসিস শব্দের অর্থ কি, ভাঙা। সো আমার দেখো এই গ্লাইকোজেন যখন ভাঙবে, ভেঙে কি হবে, গ্লাইকোজেন ভেঙে আমার গ্লুকোজে পরিণত করা, এই জিনিসটাকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস। কি বলবো, গ্লাইকোজেনোলাইসিস। হ্যাঁ, গ্লাইকোজেনোলাইসিস। তাহলে গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে গ্লাইকোজেন ভেঙে আমি যখন গ্লুকোজে পরিণত করব। হ্যাঁ, এটা ইজি, একদম ইজি না? তাহলে দেখছো এটা হয়ে গেছে, কোনো প্যারা নাই, মানে এটা বুঝে বুঝেই পড়বে, এটা মুখস্থ করবা। গ্লাইকোজেনোলাইসিস কি হতে পারে, এটা গ্লাইকোজেনেসিস, কি বলছে, জেনেসিস তৈরি হয়, তাহলে গ্লাইকোজেন তৈরি হচ্ছে। ওকে, দ্যাটস ইট, সিম্পল। মুখস্থ, এত মুখস্থ করার কিছু না, মানে একদম এরকম মুখস্থ করার দরকার নেই, আমরা ইজি করে শিখতে পারি। এবার আসো শর্করা বিপাকের পরে আমাদের প্রোটিন বিপাক নিয়ে প্রশ্ন আসে। কিসে আসে, প্রোটিন বিপাক নিয়ে। হ্যাঁ, প্রোটিন বিপাক। ওকে, দেখো সবাই একটু, আচ্ছা তো প্রোটিন বিপাকে কি বলছে, ডিঅ্যামিনেশন, একটা কথা বলছে, ডিঅ্যামিনেশন একদম ইজি, এটা আমি একদম কঠিন করব না। তো দেখো ডিঅ্যামিনেশন আমি যদি বলি মানে কি, ডি মানে কি, ওই যে বলে না তোমরা কিছু এলে কি করো, ডিঅ্যাক্টিভেট করে দাও। মন খারাপ ডিঅ্যাক্টিভেট, ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করে আসি। ভাল লাগতেছে না, মুড অফ, যাই ইনস্টাগ্রামটাকে ডিঅ্যাক্টিভেট করে আসি। এটা ভালো লাগতেছে না, ওটা ভালো লাগতেছে না, যাই ডিঅ্যাক্টিভেট করে আসি। মনে হচ্ছে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করলে তার মনটা ভালো হবে, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করলে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে না, অনেকে দেখবে এরকম করে, ডিঅ্যাক্টিভেট করে আসি, কিছু মুড অফ ডিঅ্যাক্টিভেট করে। তো কেন, মানে সরাই দাও, মানে তার আইডিটা ফেসবুক থেকে আপাতত একটু গায়েব রাখা, এরকম। সো ডিঅ্যামিনেশন, তার মানে অ্যামিন মূলকটাকে আমি যখন প্রোটিন থেকে সরাই ফেলবো, এটা হচ্ছে ডিঅ্যামিনেশন, অ্যামিন মূলকটাকে সরাই ফেলবো। সো আমি যদি একটা অ্যামিনো অ্যাসিডের গঠন দেখি, একটা অ্যামিনো অ্যাসিড এরকম, এই যেটা দেখো, কার্বনের 4টা হাত, হাইড্রোজেন, একটা তোমার হচ্ছে অ্যালকাইল মূলক, কার্বক্সিল মূলক, অ্যামিন মূলক, ঠিক আছে। এখন এই 4টা এইভাবে থাকে একটা অ্যামিনো অ্যাসিড। আমি বলছে যে ডিঅ্যামিনেশন কি, এই অ্যামিন মূলকটাকে যখন আমি সরায় দিব, এইটাকে আমরা বলি ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, এটা যকৃত হতে থাকে। তো ওইখানে কি করে, ও আমিষ থেকে এই অ্যামিন মূলকটাকে সরাই দিল, আর এই বাকি অংশটাকে আমরা বলি কিটো অ্যাসিড, বুঝছো? তাহলে এখান থেকে অ্যামিন মূলকটাকে সরাই দিলে এই বাকি অংশটাকে কি বলে, কিটো অ্যাসিড। তো ফাইন,
এই কিটো অ্যাসিড পরবর্তীতে বলা হয়েছে যে ক্রেবস চক্রের মাধ্যমে সে শক্তি তৈরি করবে। আর এই অ্যামিন মূলকটা তোমার মনে হতে পারে অ্যামিন মূলক কি করতেছে, এই অ্যামিন মূলক গিয়ে এখানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সে তোমার যকৃতে অ্যামোনিয়া তৈরি করে রাখতেছে। কি তৈরি করতেছে? অ্যামোনিয়া। হ্যাঁ, অ্যামোনিয়া, ঠিক আছে। অ্যামিন মূলক এখান থেকে গিয়ে সে অ্যামোনিয়া তৈরি করতেছে। আচ্ছা, ভালো, বুঝলাম যে ভাইয়া এটা হইলো অ্যামিন মূলক সরলো, এটা এক ধরনের বিক্রিয়া। এখন দেখো আরেকটা পয়েন্ট প্রোটিন বিপাকের মধ্যে, যে কি বলছে, ইউরিয়া তৈরি করে। সে কি করে? ইউরিয়া তৈরি করে। তো ইউরিয়া তৈরির জন্য দেখো আমার এখানে কি থাকে, অ্যামিন মূলক। ইউরিয়া তৈরি হয় কিভাবে? 2 মোল অ্যামোনিয়া প্লাস যকৃত কোষের থাকা কার্বন ডাই অক্সাইড, এরা মিলে তোমার ইউরিয়া তৈরি করে, এই যে NH2CO NH2। ওকে, এটা হচ্ছে কি ইউরিয়া তৈরি করলো ওরা এভাবে। 2 মোল অ্যামোনিয়া এবং 1 মোল কার্বন ডাই অক্সাইড মিলে ইউরিয়া তৈরি করে। এখন এই যে ইউরিয়া তৈরি করে, এই চক্রটার নাম কি জানো? এই চক্রটা, যে চক্রে এটা তৈরি হয়, এটাকে বলি আমরা অর্নিথিন চক্র। এগুলো অনেক সময় এমসিকিউতে আসে, লিখলেও ভালো। হ্যাঁ, অর্নিথিন চক্র বলা হয় এটাই। তাহলে আমরা এইভাবেও লিখবো যে অর্নিথিন চক্রে এইভাবে অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড মিলে আমার যকৃতে ইউরিয়া তৈরি হয়, যেই ইউরিয়াটা পরবর্তীতে আমাদের বর্জ্য হিসেবে মূত্রে বের হয়। ঠিক আছে, বর্জ্য হিসেবে মূত্রে নির্গত হয়। দ্যাটস ইট, ডান। হ্যাঁ, আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের পয়েন্ট, ইউরিয়া তৈরির পয়েন্ট। এরপরে কি বলছে দেখো, প্লাজমা প্রোটিন তৈরি করে। এগুলো সবই কিন্তু লিখতে হবে। যখন তোমাকে বলবে যকৃতের বিপাক, সব লিখবা, পয়েন্ট 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 করে লিখতে হবে। যখন তোমাকে বলবে ধরো আমিষের বিপাক, তখন আমিষের এই পার্টটা লিখবা খালি, ডিঅ্যামিনেশন, ইউরিয়া তৈরি, তারপরে তোমাকে এই যে প্লাজমা প্রোটিন তৈরি। দেখো প্লাজমা প্রোটিন আমাদের রক্তের যে আমিষ থাকে, রক্তে প্রচুর আমিষ থাকে, সো দ্যাট আমাদের রক্তের আয়তন বজায় থাকে। হ্যাঁ, রক্তের পানির পরিমাণ যেন বজায় থাকে, সো এই প্লাজমা প্রোটিন তৈরি করে। দেখো গামা গ্লোবিউলিন বাদে সব, গামা গ্লোবিউলিন ব্যতীত সব আমিষ, সব রক্তের আমিষ, সব আমিষ যকৃতে তৈরি হয়, যকৃতে তৈরি হয়। ওকে, সো এতটুকু মনে রাখবা, দ্যাটস এনাফ। আচ্ছা, হরমোন সংশ্লেষণ, দেখো ও হরমোনও তৈরি করে। হরমোন কিন্তু এক ধরনের প্রোটিন, রাইট? হরমোন এক ধরনের প্রোটিন। তো দেখো ও হরমোনও তৈরি করতেছে। কি তৈরি করতেছে হরমোন? অ্যাঞ্জিওটেনসিনোজেন, এই হরমোনটা কিন্তু সেই তৈরি করে। এতটুকু, অ্যাঞ্জিওটেনসিনোজেন তৈরি করবে। তার মানে দেখো তুমি এখানে দেখছো যে আমিষের ক্ষেত্রে কিছু জিনিস ভাঙতেছে, কিছু জিনিস তৈরি হচ্ছে, ভাঙতেছে, তৈরি হচ্ছে। এই কাজটাই কিন্তু চলতেছে, সো এইটাই হচ্ছে যে তোমার হরমোনের, মানে ও কিন্তু তৈরি করলো। এখানে দেখো তৈরি করতেছে, একটু আগে দেখলাম ইউরিয়া তৈরি করতেছে, আবার একটু আগে দেখলাম ডিঅ্যামিনেশন, ভাঙতেছে, সরাচ্ছে, অ্যামিন মূলকটাকে ভেঙে সরায় দিচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিপাকের পার্ট। তো আমিষের বিপাক বললে আমরা এগুলাই লিখবো, ঠিক আছে? আমিষ বিপাকের আন্ডারে আমরা কি কি লিখবো? ডিঅ্যামিনেশন, ইউরিয়া তৈরি হয়, প্লাজমা প্রোটিন তৈরি হয়, হরমোন তৈরি হয়। হরমোন কোনটা? অ্যাঞ্জিওটেনসিনোজেন হরমোন, যেটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এখন যকৃত একটা মিশ্র গ্রন্থি, জানো কেন এভাবে বলা হয়? যকৃত একটা মিশ্র এভাবে বলা হয়, অনেক জায়গায় অনেক বইয়ে লেখা আছে তোমাদের। যকৃত মিশ্র গ্রন্থি কারণ হচ্ছে যকৃত একই সাথে ও পিত্ত রস তৈরি করতেছে, যেটা একটা নালীর মাধ্যমে আসতেছে, আবার ও হরমোনও তৈরি করতেছে। তার মানে ও দেখো একটা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুই রকম। এজন্য ওকে আমরা কি বলি? ওকে আমরা মিশ্র গ্রন্থিও বলি, যেহেতু সে হরমোনও তৈরি করে, আবার বিভিন্ন তোমার হচ্ছে যে পিত্ত রস, যেটা নালীর মাধ্যমে প্রবাহিত হয়, সেটাও তৈরি করে। আচ্ছা, এরপরে আসো ফ্যাট বিপাক। ফ্যাট বিপাকে কি বলছে দেখো, লাইপোজেনেসিস আর লাইপোলাইসিস। লাইপোজেনেসিসটা কি? আমার শর্করাটা যখন, শর্করা থেকে যখন আমার ফ্যাটি অ্যাসিড বা এটাকে আমরা বলি ট্রাইগ্লিসারাইড তৈরি করে। শর্করা থেকে যখন আমার ট্রাইগ্লিসারাইড তৈরি হয়, এইটাকে আমরা বলি লাইপোজেনেসিস, মানে আমি চর্বি উপাদান তৈরি করতেছি। আর লাইপোলাইসিস মানে কি? বুঝেই তো, লাইপোলাইসিস মানে কি? লিপিড। লাইসিস মানে ভেঙে ফেলা। সো লিপিড ভেঙে যখন আমরা ফ্যাটি অ্যাসিড প্লাস
গ্লিসারল তৈরি করি, এটা ওকে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি করব। এটা একদম ইজি, বাচ্চা বাচ্চা পারো, তাই না? হ্যাঁ, এতটুকুই। লোহিত কণিকা উৎপাদন করে, সে কি করে? আরবিসি তৈরি করে। এই যে আরবিসি তৈরি, তবে এটা আমাদের কি বলতো, শিশু অবস্থায়। কোন অবস্থায়? শিশু। বয়স্ক কালে কিন্তু করে না, শিশুকালে সে কিন্তু তোমার যকৃত আরবিসি তৈরি করে। শিশুকালে যকৃত কি করে? আরবিসিটা তৈরি করে। ওকে, শিশুকালে। আচ্ছা, এরপরে আসো 5 নম্বর পয়েন্টে আমরা বলতেছি কি, হিমোগ্লোবিনের ভাঙন। কি বলতেছি বলো? হিমোগ্লোবিনের ভাঙন। তো হিমোগ্লোবিনের ভাঙন এটা কি, কোথায় ভাঙে জানো? এটা যকৃতের একটা ম্যাক্রোফেজ আছে, নাম কাফ্ফার কোষ। এই কাফ্ফার কোষে এটা ভাঙে। কোথায় ভাঙবে? কাফ্ফার কোষ। ওকে, কাফ্ফার কোষে ভাঙবে। হিমোগ্লোবিন ভাঙবে, কি হয় দেখো, আরবিসি থেকে ভেঙে হিমোগ্লোবিন মানে আসবে। ওকে, সো এরপরে যখন আমার হিমোগ্লোবিন ভাঙবে, দেখো এই আমরা জানি আরবিসি কয় মাস পর পর ভাঙে? 4 মাস পর পর আরবিসি ভেঙে যায়। তো আরবিসি ভাঙলে আমরা হিমোগ্লোবিন পাবো, ওর ভিতরে থাকা হিমোগ্লোবিন। এখন হিমোগ্লোবিনও ভাঙবে, হিমোগ্লোবিন ভাঙলে আমরা কি পাচ্ছি? হিম প্লাস গ্লোবিন, হিম প্লাস গ্লোবিন। এখন এই যে হিম প্লাস গ্লোবিন, এর মধ্যে দেখো এই গ্লোবিনটা এটা দেহে, এটা তো একটা প্রোটিন, এটা দেহে ব্যবহৃত হয়ে যায়। বাট এই হিম থেকে কি হয়? হিম থেকে আয়রনটা যখন বের হয়ে যায়, আয়রন অংশটা যখন বের হয়ে যাবে, তখন এই হিমের এই জায়গায় কি থাকে বলতো? এখানে বাকি থাকে যেটা, সেটা আমরা বলি হচ্ছে বিলিভার্ডিন। ওকে, এটা কোন কি রং? সবুজ রঙের হয়। একটু লিখে রাখতে পারো, এমসিকিউতে আসে সবুজ রং। এই বিলিভার্ডিন তারপরে কিসে পরিণত হবে? বিলিরুবিনে পরিণত হবে। বিলিরুবিনটা আবার কেমন? হলুদ। এইভাবে দেখো হিমোগ্লোবিন ভেঙে আলটিমেটলি হিমোগ্লোবিনের হিম থেকে আয়রন সরে গেলে বিলিরুবিন, এই বিলিরুবিন আমাদের মল মূত্র এগুলোর মাধ্যমে বের হয়ে যায়। প্রতিনিয়ত তৈরি হচ্ছে, প্রতিনিয়ত বের হচ্ছে, প্রতিনিয়ত তৈরি হচ্ছে, বের হচ্ছে। এটা হচ্ছে ওর পার্ট। ওকে সবাই, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো আমি মনে করি হিমোগ্লোবিনের ভাঙনে তুমি যদি এটাকে এইভাবে লিখতে পারো, ভেঙে আর একটু নিজের মতো করেও লিখো, খুব ভালো নাম্বার বাবা, খুবই ভালো নাম্বার। এনাফ তোমার জন্য। 2-3 লাইনে যদি এগুলো পয়েন্ট করে লিখতে পারো, বিপাকীয় ভূমিকা, আমি মনে করি তুমি 4-এর ঘতে এগুলো আসে, বিপাকীয় ভূমিকা লেখো, ঘতে 4-এর 4 পেতে বাধ্য, 4-এর 4ই দিবে তোমাকে যদি সুন্দর করে একটু লিখো পয়েন্ট করে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, এগুলো একদম ইজি। পিত্ত উৎপাদন, এখানে কোনো কথা নাই, হ্যাঁ এত কিছু বলার নেই। পিত্ত উৎপাদন করে ভাই, ওর কাজই ওর ভিতরে থাকা বিভিন্ন কোষ, যকৃতের থাকা কোষ, এই কোষগুলা বিভিন্ন এই যে পিত্তরসের যে উপাদান সেগুলো তৈরি করে, সেখানে ওরা মিলে পিত্তরস তৈরি করে। ওকে, করলো এটা একটা। এই যকৃতের ভিতরে বিভিন্ন হরমোন ভাঙে। আচ্ছা, সব হরমোন, যত হরমোন সারা দেহে কাজ করে ভাঙবে কোথায়? যকৃতে। ভাঙবে কোথায়? যকৃতে। আচ্ছা, এর মধ্যে দ্রুত ভাঙে কারা দ্রুত ভাঙে? 2টা হরমোন দ্রুত ভাঙে, এক অ্যালডোস্টেরন প্লাস টেস্টোস্টেরন। এই 2টা হরমোন তোমার দ্রুত ভাঙে, দ্রুত ভাঙবে। বিষ অপসারণ, বিষটাকে সরায় দিবে। কি করবে? বিষটাকে সরায় দিবে। আচ্ছা, বিভিন্ন দেহের বিষ অপসারণ করে দিবে। এগুলার বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বিষটাকে সে কি করবে? প্রশমিত করে দেয়। তো এইভাবে করে সে কিন্তু তোমার দেহকে বিষমুক্ত রাখতেছে, বিভিন্ন উপাদান থেকে তোমাকে সুরক্ষিত রাখতেছে, দেহের বিষ অপসারণ। আরেকটা দেখো, তাপ উৎপাদন। এই যে এত বিক্রিয়া, শতাধিক বিক্রিয়া হয়, তাই না? ওর দেহে প্রচুর বিক্রিয়া হয়। এই শতাধিক বিক্রিয়া থেকে আমার কি হবে বলো? এই শতাধিক বিক্রিয়া আলটিমেটলি হিট তৈরি করবে না। যত বিক্রিয়া হবে, আমরা জানি কেমিস্ট্রিতে পড়েছো, তার মানে সেখানে আমার ভাইয়া প্রচুর তাপ তৈরি হবে। সো আমরা এভাবেও বলতে পারি যকৃত আমাদের দেহের তাপ উৎপাদনের একটা যন্ত্র, তাই না? একটা যন্ত্র। তো এইভাবে, হ্যাঁ, এইভাবে করে আমরা জানবো। আমাদের এইটার সব আপডেট তুমি বন্দি পাঠশালা পেজে পাবা, হৃদয় ভাইয়ের বায়োবস গ্রুপে পাবা। তো সেখানেই তোমরা এগুলো পেয়ে যাবা, ঠিক আছে? সবকিছুর আপডেট। ওকে সবাই, এটা বুঝছো?
হ্যাঁ, স্লাইড পাওয়া যাবে ইউটিউব চ্যানেলে, আমি ডক্টর হৃদয়, সেখানে স্লাইড পাবা, এটা ডেসক্রিপশনে, ইউটিউবে যখন দেবো এটা ডেসক্রিপশনে পাবা, এবং ইয়েতেও পাবা, এই ক্লাসের ক্যাপশনেও পাবা। ঠিক আছে, এই ক্লাসের ক্যাপশনেও আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, ক্লাসের ক্যাপশনেও আমি ক্লাস শেষে এটা দিয়ে দিব, এবং ইউটিউব চ্যানেলে তোমরা পাবা। ফ্রেন্ডদেরকে জানাও, সেখানে সাবস্ক্রাইব করে রাখলেই তোমরা সেখান থেকে নোটিফাইড হবা কখন কখন নতুন কিছু আসতেছে। ওকে, এখানে আর কিছু লাগবে না, এটা না পিত্তরস এগুলো আসবে না, পিত্ত পরিবহন এটা তোমাদের দিবে না। ওকে, এগুলো তো পিত্তরস থেকে মানে ডিরেক্ট এরকম কোনো প্রশ্ন তোমাদের আসে না। পিত্ত পরিবহন এগুলো এইচএসসি তে তোমাদের দেয় না। ওকে, যেটা এবার আসবে অগ্নাশয়, একটা 2 স্টার করা টপিক, আমি বলতে পারি 2 স্টার। হ্যাঁ, 2 স্টার করা, মাঝে মাঝে কিছু বোর্ডে দিয়ে দেয়। তো অগ্নাশয়ে দেখো, অগ্নাশয়ে থাকে কোথায়, আমাদের মাঝখান থেকে বাম দিকে। তো অগ্নাশয়ের 3টা অংশ থাকে। দেখো এখানে অগ্নাশয়ের 3টা অংশ, এটা কি মাথা, এটা কি মাঝখানে দেহ, আর এটা কি লাস্টে লেজ। তাহলে আমরা জানলাম যে অগ্নাশয় 3টা গঠন, মানে 3টা পার্ট, মাথা, দেহ, লেজ। এই অগ্নাশয় থেকে একটা নালী বের হয়, যেটাকে আমরা বলি অগ্নাশয় নালী বা উইরসাং নালী। কি বলে এটাকে? উইরসাং নালী। এটাকে আরেকটা নাম হচ্ছে অগ্নাশয় নালীও বলি আমরা। আচ্ছা, এখন অগ্নাশয়কে একটা মিশ্র গ্রন্থি কেন বলে? ওর গঠনের এই জায়গাটা তোমাদের ইম্পর্টেন্ট আসে, সিকিউতে আসে, যে অগ্নাশয়কে কেন একটা মিশ্র গ্রন্থি বলি। মিশ্র, আচ্ছা দেখো, এই অগ্নাশয়ে আমাদের 2 রকমের পার্ট থাকে, 2টা অংশ, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। তো আমি যদি বলি এখানে বহিঃক্ষরা গ্রন্থি, তার মানে এই বহিঃক্ষরা গ্রন্থির অংশটার নাম কি? সেটার অংশটার নাম হচ্ছে অ্যাসিনাস। কি বলে এটাকে? অ্যাসিনাস। এই যে এরকম একটু লোবিউলের মতো, মানে এই যে লোবিউল বলে বা অ্যাসিনাস বলে, এটার হচ্ছে এইরকম অংশ থাকে, দেখো। ওকে, এরকম অংশ থাকে, এরকম। এটা কি? অ্যাসিনাস। এটাকে কি বলে? অ্যাসিনাস। ওকে, সো এই যে বহিঃক্ষরার এই অংশ, এটাকে বলা হয় অ্যাসিনাস। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি, এখন এই বহিঃক্ষরা অংশ থেকে কি বের হয়? বিভিন্ন এনজাইম তৈরি হয়। বিভিন্ন কি হয়? এনজাইম তৈরি করে। ওর কাজ হচ্ছে, এই লোবিউলের কাজ হচ্ছে এইখানে ও বিভিন্ন এনজাইম তৈরি করবে। এনজাইমগুলো আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে, এনজাইমগুলো খাদ্য পরিপাকে সহায়তা করে। আচ্ছা, এগুলো কিন্তু সিকিউতে আসে। হ্যাঁ, অগ্নাশয়ের কাজ, অগ্নাশয়ের কাজ, গঠন, গঠন হলে তুমি এগুলো লিখবা, বহিঃক্ষরা, অন্তঃক্ষরা। এখন অন্তঃক্ষরা গ্রন্থি এটা কেমন? এটা হচ্ছে অনেকগুলা কোষ মিলে এরকম একটা পুঞ্জ তৈরি করে, বুঝছো? একটা পুঞ্জের মতো অনেকগুলা কোষ মিলে এরকম পুঞ্জ তৈরি করে। তো এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, এই অন্তঃক্ষরা গ্রন্থির নামটা কি? এটার নাম হচ্ছে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স। হ্যাঁ, এটা আসে এগুলো থেকে। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ থাকে, যাদের থেকে আমরা বিভিন্ন হরমোন পাবো। তার মানে কি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমি বলতে পারি যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ভাই আমরা কি পাবো বলতো? হরমোন তৈরি হবে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি হবে? হরমোন তৈরি হবে। বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম তৈরি হবে। ওকে, তো এই যে হরমোন তৈরি হবে, তো এখানে যদি আমরা দেখি যে অন্তঃক্ষরা গ্রন্থির কোষগুলোর মধ্যে কি কি কোষ আছে? আলফা কোষ, বিটা, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং পিপি কোষ। আচ্ছা, পিপি কোষ ওটা থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বের হয়, এত কিছু ইম্পর্টেন্ট না, আমাদের এই 3টা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এই যে কি বের হয়? আলফা কোষ থেকে আমাদের গ্লুকাগন বের হয়। আলফা কোষ থেকে কি বের হবে বলো তো? গ্লুকাগন বের হবে। এই গ্লুকাগনের কাজ কি? ওর কাজ হচ্ছে ভাই গ্লুকোজ লেভেল বাড়াবে। ওর কাজ কি? গ্লুকোজ লেভেল বাড়াবে, এটা হচ্ছে ওর কাজ। আচ্ছা ফাইন, বিটা কোষ থেকে আমার কি বের হয়? বিটা কোষ থেকে ভাইয়া আমার ইনসুলিন বের হয়। এই ইনসুলিনের কাজ কি? গ্লুকোজ লেভেল কমানো, রক্তে গ্লুকোজ লেভেলটাকে কমায় দেয় ইনসুলিন। হ্যাঁ, এটা। ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নামক একটা হরমোন বের হয়, সোমাটোস্ট্যাটিন। সো এই যে সোমাটোস্ট্যাটিনের কথা, সোমাটোস্ট্যাটিন, এই সোমাটোস্ট্যাটিনের কাজ কি? ও আলফা ও বিটা কোষকে নিয়ন্ত্রণ করে, বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এটা মাথায়, মানে উপরের 2টা কোষকে নিয়ন্ত্রণ করে কে? এই যে সোমাটোস্ট্যাটিন, এই হরমোনটা ওদেরকে নিয়ন্ত্রণ করে। সো আমি এইভাবে মনে রাখবো, এগুলো আমাদের লিখতে হয়, এমসিকিউতেও আসে, লিখতেও হবে, সিকিউতেও আসে, অগ্নাশয়ের এই কাজ এগুলো নিয়ে।
হ্যাঁ ভাইয়ার সবগুলা সিকিউ এর ওয়ান শট পাবা এই মে মাসের মধ্যেই ইনশাল্লাহ। আর তোমরা এই চ্যানেলেই পাবা, ডক্টর হৃদয় চ্যানেলেই তোমরা এখানে বায়োলজির ওয়ান শটের এগুলো পাবা, এবং একই সাথে তোমরা হচ্ছে ইয়েটাও পাবা, মেডিকেলের জন্য এগুলো পাবা। আচ্ছা, এবার আসো পিপি কোষ, এটা থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, নট নেসেসারি, এত ইম্পর্টেন্ট কিছু না। এখন দেখো এই জায়গা থেকে আমরা যে বলি অগ্নাশয়ের কাজ কি, এই যে অগ্নাশয় থেকে আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি না, এই যে আমার বিভিন্ন এনজাইম পাবো অগ্নাশয়ের রস থেকে, অগ্নাশয় থেকে আমরা হরমোন পাচ্ছি, একটু আগে পড়েছি, বিভিন্ন এনজাইমও পাবো, যেই এনজাইমগুলা আমার খাদ্য পরিপাকে সাহায্য করবে। যেমন দেখো ট্রিপসিন, ক্যামোট্রিপসিন, এগুলো সব পড়েছি, কোলাজিনেজ, ইলাস্টেজ, এরা প্রোটিন পরিপাক করে। এরপরে আমরা পড়েছিলাম অ্যামাইলেজ, মল্টেজ, এরা শর্করা পরিপাক করে। লাইপেজ, ফসফোলাইপেজ, এরা চর্বি পরিপাক করে। ওই যে পড়েছি না ওইখানে। তো যদি তোমাকে এরকম বলে তোমার দেহে অগ্নাশয়ের ভূমিকা বর্ণনা করো, তখন তুমি কি লিখবা? তুমি হরমোনের কথা লিখবা, হরমোন কি কি কাজ করে, আর এই যে এনজাইম কি কি কাজ করে, এগুলো লিখবা। এগুলো যদি তুমি এভাবে বুঝে লিখতে পারো ভাইয়া, তুমি এখানে আর কোনো নাম্বার কাটার কোনো চান্সই নাই, তুমি এগুলাই তো লিখা, পড়াতে এগুলাই। সো ঘুরে ফিরে তোমার কিন্তু সব একই জায়গায় আসতেছে, দেখছো, একই জায়গায় আসতেছে। এখন এই যে অগ্নাশয়, এটা কিন্তু একটু ক্ষারীয়, দেখবা অগ্নাশয় পাকস্থলীর রসটা অম্লীয়, এজন্য পাকস্থলীর রস যখন পাকস্থলীর ওইখান থেকে খাবার যখন ক্ষুদ্রান্ত্রে আসে, তখন ক্ষারীয় উপাদান দরকার সেটাকে প্রশমিত করার জন্য। এজন্য অগ্নাশয় রসটা দেখো ক্ষুদ্রান্ত্রে গিয়ে পাকস্থলী থেকে আসা খাবারটাকে প্রশমিত করে। এই ক্ষারীয় তরল এটা কি? এটা হচ্ছে বাইকার্বনেট আয়নের মাধ্যমে হয়। কোন আয়নের জন্য হয়? বাইকার্বনেট আয়নের জন্য এটা একটু ক্ষারীয় হয়। এটাই হচ্ছে তার ব্যাপার, এখানে আর কিছু তোমাদের লাগবে না। ওকে, আচ্ছা, যকৃতের এই অনুচ্ছেদের জায়গাটা তোমাদের একটু লাগবে, এটা একটু দেখে নিতে পারো। এই যে যকৃতের গঠন বললে অনেক সময় তোমাদেরকে এগুলো দেখতে চাইতে পারে। তো আমরা এরকম একটা ব্যাপার বলি যে দেখো এটা এই এরকম একটা লোবিউল, এটা হচ্ছে যকৃতের একটা লোবিউল, ঠিক আছে? এই যে এরকম হেপাটিক লোবিউল থাকে যকৃতে। আচ্ছা, লোবিউল, এই লোবিউলের মাঝে এরকম একটা শিরা থাকে, এই শিরাটাকে আমরা বলি কি? কেন্দ্রীয় শিরা। হ্যাঁ, সেন্ট্রাল ভেইন, কেন্দ্রীয় শিরা। ওকে, ফাইন। আচ্ছা, এইখান থেকে তোমার কিছু এই যে এটাকে ঘিরে যকৃতের কোষ থাকে। কি থাকবে বলো তো? যকৃতের কোষ। যকৃতের কোষ, এটাকে আমরা বলি হেপাটোসাইট। কি বলবো বলো? হেপাটোসাইট। এগুলাকে আমরা বলি কি? হেপাটোসাইট, যকৃত কোষ, হেপাটোসাইট। তোমাদের জন্য এতটুকুই, মানে এর বাইরে কিছু আসে না, হেপাটোসাইট। আর এইখানে এই যে এর মাঝে মাঝে ধরো এই যে জায়গাগুলোতে আমাদের সাইনুসয়েড থাকে। হ্যাঁ, এই যে নালী, হ্যাঁ থাকে না সাইনুসয়েড, যেখানে রক্ত এগুলা থাকে, রক্তটা জমা থাকে, সাইনুসয়েড, এরকম ফাঁকা নালী, সাইনুসয়েড, ওর ভিতরেই থাকে সাইনুসয়েড। এভাবে তো এগুলো হচ্ছে একটা লোবিউলের বেসিক গঠন, যে এগুলো থাকে, একটা কেন্দ্রীয় শিরা থাকে, যকৃত কোষ থাকে, তার চারপাশে আরো থাকে, আমি জাস্ট কয়েকটা আঁকছি। এখানে সাইনুসয়েড থাকে, তার ফাঁকা ফাঁকা জায়গায় সাইনুসয়েড বলে, সেখানে রক্ত জমা থাকে। এই দেখছো, রক্ত ধারণ করতে থাকে, যাকে সাইনুসয়েড বলে। ভাইয়া যেগুলো অলরেডি মুখে বলেছি সেটা এখানে স্লাইডেই লেখা আছে। তো তোমরা এগুলো লিখবা যে সাইনুসয়েড থাকে, যেখানে রক্ত জমা থাকে, এখানে কেন্দ্রীয় একটা শিরা থাকে, হ্যাঁ শিরা থাকবে এই জায়গা দিয়ে, এর চারপাশে হেপাটিক কোষ, হেপাটোসাইট বলি আমরা, সেগুলো থাকে। ওকে, আচ্ছা, শেষ আমাদের মেইন জিনিস, প্রায় শেষ, যকৃত অগ্নাশয় শেষ। এখন একটা জিনিস আসে যে এই যে তোমার স্নায়ুতন্ত্রের ভূমিকা। স্নায়ুতন্ত্রের ভূমিকাটা অনেক নর্মাল। স্নায়ুতন্ত্র মানে এই যে আমাদের পরিপাক হচ্ছে, বিভিন্ন এনজাইম বের হচ্ছে, এরপরে কি হচ্ছে, বিভিন্ন তোমার হচ্ছে যে সংকোচন প্রসারণ হচ্ছে না, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এদেরও কিন্তু সংকোচন প্রসারণ হয়। সো এইগুলোর জন্য আমাদের কিছু প্লেক্সাস থাকে, স্নায়ু জালক কিছু থাকে আমাদের এই বাইরের দিকে, ধরো পাকস্থলীর বাইরের দিকে, আর কিছু থাকে পাকস্থলীর প্রাচীরের ভিতরে বা ক্ষুদ্রান্তের প্রাচীরের ভিতরে। তো যেগুলো বাইরে থাকে তাদেরকে আমরা বলি বহির্নিহিত। হ্যাঁ, যে প্লেক্সাস, স্নায়ু জালক মানে অনেকগুলো নিউরনের সমষ্টি। হ্যাঁ, অনেকগুলো নিউরনের সমষ্টি। তো এই যে দেখো, বহির্নিহিত স্নায়ু জালক আর অন্তর্নিহিত মানে যেটা প্রাচীরে থাকে,
মানে মনে করো ক্ষুদ্রান্ত্রের প্রাচীর বা পাকস্থলীর প্রাচীরে থাকে সেটা, আর এই বহির্নিহিত হচ্ছে বাইরে থাকে, ওদের বাইরের দিকে এই স্নায়ু জালকগুলা থাকে। এই যে দেখো এগুলো হচ্ছে ধরো বাইরের দিকে থাকে, বাইরের দিকে, আর এগুলো দেখো যে প্রাচীরের ভিতরে যেগুলো এই যে লাগানো দেখছো, এই যে এগুলো একদম এই যে এখানে এই যে এগুলো হচ্ছে অন্তর্নিহিত, ভিতরে প্রাচীরের ভিতরে এগুলো আছে। এখন এই অন্তর্নিহিত স্নায়ু জালক দুই রকম, একটা হচ্ছে মায়েন্টেরিক স্নায়ু জালক, মায়েন্টেরিক, আরেকটা হচ্ছে সাবমিউকোজাল, আরেকটা কি সাবমিউকোজাল। এখন এই জায়গাটায় দেখো সাবমিউকোজাল, মায়েন্টেরিক স্নায়ুজালক, ওর কাজ কি, ও হচ্ছে সংকোচন প্রসারণ করে। ও কি করে, তোমার এই যে বিভিন্ন মানে যে পাকস্থলী ক্ষুদ্রান্ত্র এদের সংকোচন প্রসারণ কে করে, এটা করে। সাবমিউকোজাল সে কি করে, সে হচ্ছে নিঃসরণ ঘটায়। এই যে মনে করো গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হবে, এই যে এটা নিঃসরণ হবে, সেটা নিঃসরণ হবে, এই নিঃসরণগুলা ঘটায়, বিভিন্ন জুস নিঃসরণ, এগুলার পিছনে এগুলাকে উদ্দীপনা দেয় কি সাবমিউকোজাল, আর এটা হচ্ছে এটা। ওকে, ঠিক আছে, দ্যাটস এতটুকু। এইগুলো একটু জেনে রাখলাম, মানে এগুলো মাঝে মাঝে আসে তো টুকটাক, ভেরি ওয়ান স্টার, মানে মাঝে মাঝে এক দুইটা বোর্ডে হট করে আসছে, তো তখন আর কি একটু এই ব্যাপারটা থাকে। আচ্ছা দেখো কিছু হরমোনের ভূমিকা, এটাও ওয়ান স্টার, আমি বলে দিই তোমাদেরকে ওয়ান স্টার, খুবই রেয়ারলি আসে মাঝে মাঝে। তো দেখো যেমন হরমোনের মধ্যে গ্যাস্ট্রিন, এগুলো দেখো গ্যাস্ট্রিন কি করে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ, এটা ওয়ান স্টার, মানে এগুলা একটু দেখে গেলেই বেটার, এত বেশি লাগে না। তো দেখো গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। আচ্ছা ওই পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস। সিক্রেটিন কি করে, সিক্রেটিন কখন হয়, যে দেখো যখন ক্ষুদ্রান্ত্রে অম্লীয় কাইন পাকস্থলী থেকে অম্লীয় খাবারটা ঢুকে তখন সিক্রেটিনের ক্ষরণ হয়। এই সিক্রেটিন কোথায় যায়, অগ্নাশয়ে যায়, অগ্নাশয়ে গিয়ে সে অগ্নাশয়ের রস ক্ষরিত করে, বুঝছো? তাহলে ধরো পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে খাবার আসলো, আসার পর ক্ষুদ্রান্ত্র থেকে সিক্রেটিন বের হয়, ও গিয়ে করে কি এইখানে অগ্নাশয়কে উদ্দীপ্ত করে, অগ্নাশয় থেকে তখন অগ্নাশয় রসটা বের হয়, বের হয়ে কোথায় আসবে, ক্ষুদ্রান্ত্রে আসবে। তো এইটা হচ্ছে সিক্রেটিন হরমোনের কাজ। ওকে, এবার দেখো আমি যদি এখানে বলি কোলেসিস্টোকাইনিন, খেয়াল করো কোলেসিস্টো মানে কোলে, মানে এটা একটা থলি, পিত্তথলি, সিস্টো, হ্যাঁ পিত্তথলি, এই পিত্তথলিকে সংকোচন করে কাইনিন, ওর কাজ কি সংকোচন করা। তাহলে দেখো এই যে হরমোনের নামের মধ্যেই আছে যে ও একটা কোলে সিস্টো, সিস্ট থলির মতো সিস্ট, তাহলে পিত্ত যেখানে থাকে পিত্তথলির কাইনিন এটাকে সংকোচন করা। তো দেখো এই কোলেসিস্টোকাইনিন পিত্তথলিকে সংকোচন করে সে কি করবে, পিত্ত রস বের করে। এটা কখন হয়, যখন তোমার ক্ষুদ্রান্ত্রে চর্বিযুক্ত খাবার ঢুকে তখন এই কোলেসিস্টোকাইনিন হরমোন গিয়ে পিত্তথলিকে সংকোচন করে সেখান থেকে পিত্তরস বের করে। কারণ আমরা জানি পিত্তরস কি করে, চর্বির বড় কণাকে ছোট করে, এটাকে বলে ইমালসিফিকেশন, বড় চর্বি কণাকে ছোট করে। তো দ্যাটস ইট, এতটুকু জানলেই হবে। এখানে এইটার অপর নামটা এমসিকিউতে আসে যে একে প্যানক্রিওজাইমিন বলে, কোলেসিস্টোকাইনিনের অপর নাম প্যানক্রিওজাইমিন। ওকে, এরপরে আসো এখানে বৃহদান্ত্র, খুবই রেয়ারলি আসে, ওয়ান স্টার একটা টপিক। সিকাম কোলন রেকটাম, তিনটা পার্ট, কয়টা পার্ট, বৃহদান্ত্রের তিনটা পার্ট, সিকাম কোলন রেকটাম, ঠিক আছে। সিকাম এই যে অংশটা হচ্ছে সিকাম, এই পুরো বড় অংশটা কোলন, এই যে এতটুকু পর্যন্ত কোলন, লাস্টে এটা রেকটাম। আচ্ছা সিকামে আসে, সিকাম কোলন দেখো চারটা পার্ট, ঊর্ধ্বগামী, অনুগামী, নিম্নগামী, সিগময়েড, এগুলো হচ্ছে পার্ট। হ্যাঁ এটা জাস্ট এমসিকিউর জন্য একটু বলে রাখলাম। বৃহদান্ত্রের কাজ এক দুইবারই বোর্ডে আসছে, সো এটা আমি বলে রাখি ওয়ান স্টার, একবার জাস্ট চোখ বুলালে পারো, বাট খুব যে বেশি লাগবে এমন না। ও কাজগুলো দেখো, ব্যাকটেরিয়ার ক্রিয়া, মানে ব্যাকটেরিয়ার মাধ্যমে সে কি করে, এই বিভিন্ন ভিটামিনও তৈরি করতে পারে। সে কি করে, ভিটামিন B12 ও ভিটামিন কে এগুলো তৈরি করতে পারে। হ্যাঁ তাহলে এইখানে কি হয়, বৃহদান্ত্র ভিটামিন তৈরি করতে পারে, এই ব্যাকটেরিয়া থাকে বিভিন্ন। ও পানির অনেক কিছুই শোষণ করে, পানির প্রায় 70 থেকে 80% সে শোষণ করে ফেলে এই জায়গায় বৃহদান্ত্র। ওর থেকে ওর এখানে মিউকোসায় গবলেট কোষ থাকে, এই গবলেট কোষ কি করে, মিউকাস ক্ষরণ করে। তাহলে এইখানে থাকা গবলেট কোষগুলো মিউকাস, যেটা পিচ্ছিল হয়, সো দ্যাট পিচ্ছিল হলে কি হবে, মল, তোমার বৃহদান্ত্রের যে মল তৈরি হয় এই মলটা সহজে মলাশয়ে আসতে পারবে। তো এজন্য এখানে মিউকাস ক্ষরিত হয়। তাহলে গবলেট কোষ থেকে কি ক্ষরিত হবে, মিউকাস ক্ষরিত হবে।
এবং লাস্টলি বলছে মল উৎপাদন, কি বলছে, দৈনিক 135 গ্রাম মল উৎপন্ন করে। সে কি করে, দৈনিক 135 গ্রাম, এমসিকিউ তো আসতে পারে, বাট এমনিও মনে রাখো দৈনিক সে 135 গ্রাম মল উৎপাদন করে একটা সুস্থ স্বাভাবিক মানুষের। সে গবলেট কোষ থেকে মিউকাস তৈরি করবে, মিউকাসটা পিচ্ছিল, সো পিচ্ছিললে কি হবে, এটা মানে ভিতরের জায়গাটা পিচ্ছিল। ওকে, আচ্ছা লাস্ট দেখো আমাদের স্থূলতা। সো স্থূলতাতে কি বলছে, স্থূলতা এটাও হচ্ছে আমাদের জন্য 1 স্টার, মাঝে মাঝে আসে কোনো কোনো বোর্ডে এটা একটু আসে যে স্থূলতা কেন হয়, ওই বিএমআই দিয়ে কয়েকটা খুবই অল্প জায়গায়। তো আমরা একটু দেখে নেই স্থূলতায় বিএমআই, আমরা আগে বিএমআই বের করবো। আমরা 9-10 এগুলো পড়েছো যে দেহের ওজনটা আমরা কিলোগ্রামে, আমার যে ওজনটা থাকবে সেটা আমরা কিলোগ্রামে প্রকাশ করব, ডিভাইডেড বাই আমার যে উচ্চতাটা থাকবে সেটাকে আমরা মিটারে নিয়ে স্কোয়ারে প্রকাশ করব, মানে মিটার স্কোয়ারে। সো আমার আলটিমেটলি বিএমআই এর একক কত, কেজি পার মিটার স্কোয়ার, রাইট, এতটুকু। তো আমাকে যদি কোনো একটা ওজন দেওয়া হয় এবং উচ্চতা দেওয়া হয়, আমি এইভাবে বের করব। যেমন আমাকে বলছে 60 কেজি ওজন এবং উচ্চতা কত, 1.5 মিটার। সো আমি এখানে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আমার ধরো এইটা আসছে যে 26.67 তার বিএমআই। এখন সে কোন লেভেলে আছে, সে কি ভালো স্বাভাবিক নাকি অতিরিক্ত ওজন নাকি অনেক মোটা হয়ে গেছে, এটা তুমি বুঝবা কিভাবে? এটা বোঝার জন্য আমাদের বিএমআই এর একটা ছক আছে যেটা আমাদের এমসিকিউতে লাগে, তাই না? এটা আমাদের এমসিকিউতে লাগে। তো এখানে কি বলছে দেখো, স্বাভাবিক ওজন 18.5 থেকে 24.99, অতিরিক্ত ওজন কত, 25 থেকে এত। এখন 30 এর উপরে গেলেই তুমি স্থূলতা, মানে অনেক মোটা, অতিরিক্ত চর্বি তোমার দেহে জমে গেছে। তো দেখো 30 থেকে 34.99 প্রথম শ্রেণী, 35 থেকে 39.99 দ্বিতীয় শ্রেণীর স্থূলতা, 40 এর উপরে গেলে ঝুঁকিপূর্ণ স্থূলতা, মানে অবস্থা খারাপ, অবস্থা খারাপ, হ্যাঁ হ্যাঁ অনেক মোটা হয়ে গেছে। সো এইগুলো হচ্ছে তোমাকে তখন বের করতে হয় যে আচ্ছা এটাই এমসিকিউতেও আসে, আর সিকিউতে আসলে তোমাকে বিএমআই বের করবে, তারপরে তুমি বের করলা যে আচ্ছা ও তো অতিরিক্ত ওজন বা স্থূলতা। এখন তোমাকে তারপরের প্রশ্নটাই করবে যে ভাইয়া এই যে স্থূলতার কারণটা কি, তোমাকে এইটাই তারপরের প্রশ্নটা করবে। হ্যাঁ, এটাই তার পরের প্রশ্নটা করবে যে স্থূলতার কারণটা কি। হ্যাঁ দেখো স্থূলতার কারণ কি কি, এগুলো একটু জাস্ট হেডলাইনগুলো পড়লেই হবে। জিনগত কারণে ম্যাক্সিমাম মানুষ মোটা হয়, জিনগত, বাবা মায়ের জিন পাইছে সেখান থেকে সে মোটা হয়ে যায় জিনগত কারণে। পারিবারিক জীবনযাত্রা, সারাক্ষণ কোক পেপসি পিৎজা, সারাক্ষণ তোমরা ওইভাবেই খাওয়া দাওয়া করতেছো, ভাত মানে ভালো ডায়েটে খাচ্ছ না, সো এটা থেকে হতে পারে। আবেগ বিষণ্ণতা থেকে, ডিপ্রেশন থেকে আবার মোটা হয় নাকি, বইয়ে লিখছে তো পড়বা, ডিপ্রেশন থেকে মোটা হয় কিছু হরমোনাল পরিবর্তনে, ডিপ্রেশন থেকে মোটা হতে পারে। কর্মক্ষেত্র, এই যে সারাদিন বসে বসে দেখো, এই যে বসে বসে ঘুমায়, হ্যাঁ এরকম থাকে। মাঝে হৃদয় ভাইয়া এরকমই করতেছিলাম, গত আমার ইন্টার্নশিপ শেষে আমি একটু ঘুমাই এরপরে বসে থাকি একটু, আর ক্লাসও কম কম, অ্যাডমিশন টাইম শেষ, তো গত 1-2 মাস দেখা গেছে একটু ঘুমায় বসে কাটাচ্ছি, তো তখন আমিও আসলে মোটা হয়ে গেছি। তার মানে বোঝা যাচ্ছে তোমার কর্মক্ষেত্র, তোমার যদি কাজটা হয় সারাক্ষণ এরকম বসে থাকো ঘুমাও, তাহলে তোমার মোটা হওয়া মানে স্থূলতা হবে, এরকম মোটা হবা, মানে সহজ কথা মোটা হবা। তো কর্মক্ষেত্র একটা কারণ। গর্ভাবস্থায় নারীদের কিছু ওজন বাড়ে, ওজনটা বাড়ে, অনেক সময় একটু মোটা হয়ে যায়, ঠিক আছে, গর্ভাবস্থায়। আচ্ছা, আর নিদ্রাহীনতা, নিদ্রাহীনতা এটা থেকেও হয়। আবার অনেক সময় কিছু রোগ থেকেও হয়, যেমন তোমার কিছু, আমি যদি আরেকটা পয়েন্ট এভাবে লিখি, কিছু রোগ থেকে হয়, যেমন কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে সেখান থেকে সে মোটা হয়, হ্যাঁ থাইরয়েড হরমোন কম, তো সেখান থেকে কি হয়, হাইপোথাইরয়েড এই সমস্যা, থাইরয়েড হরমোন কম, তখন তার বিপাক হয় না, যাই খায় তাই জমা থাকে, সো মোটা হয়ে যায়। হ্যাঁ, যা খাবে তাই জমা থাকবে। তারপরে হচ্ছে তোমার কুশিং সিনড্রোম, এটা থেকে হচ্ছে মোটা হতে পারে, কুশিং সিনড্রোম এটা থেকে মোটা হতে পারে। এরপরে মনে করো মেয়েদের হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এগুলো থেকেও মোটা হয়। তো এরকম কিছু রোগ থাকে যেগুলো থেকে সে মোটা হয়ে যায় বিভিন্ন কারণে, এগুলা থেকে। এখন লাস্ট ব্যাপার সেটা হচ্ছে যে ভাইয়া স্থূলতা প্রতিরোধ কেমনে করব। আমার কথা হচ্ছে তোমাকে এগুলো লিখবে, এগুলো তো একদম ওই রচনামূলক প্রশ্ন, বুঝোই। একটা মানুষ মোটা হয়েছে, সে কি করবে, সে ব্যায়াম করবে, ঠিক আছে, সে ব্যায়াম করবে, সে ওই যে উল্টাপাল্টা সব ফাস্ট ফুড খাওয়া বন্ধ করবে, চর্বিযুক্ত খাবার খাওয়া বন্ধ করবে, কোক বার্গার পিৎজা পেপসি এইসব জিনিস খাওয়া বন্ধ করতে হবে। এরপরে তাকে কি করতে হবে, সে ভালো খাবার খেতে হবে, ফলমূল খাবে, শাকসবজি খাবে, এগুলোও খাবে। সো এই কথাটাই বলছে। হ্যাঁ দেখো, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, ফলমূল,
ওজনটা রেগুলার একটু মনিটর করবে, তোমার ওজন কত বাড়ছে। আমি একবার হঠাৎ করে অনেক মাস পরে ওজন করে দেখি কি ব্যাপার, আমি 6 কেজি বেড়ে গেছি। তো এটা কারণ ছিল অবশ্য, ওই যে বললাম যখন তুমি আরামে থাকবা, কাজকর্ম একটু কম, প্রেশার কম, তখনই মোটাটা হয়ে যাবে। আর খাওয়া দাওয়া ঘুম করলে মোটা হয়ে যায়। লোভনীয় খাবার পরিহার, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিৎজা। এখন তোমাদেরকে আমি এগুলো মানা করতেছি, কিন্তু দিন শেষে গিয়ে আমি এটা খাই, সো এটা আমার ব্যাড হ্যাবিট। সো তোমরাও, তোমাদেরও অনেকের ব্যাড হ্যাবিট থাকতে পারে, সো এটা করবা না, এটা বর্জন করো, ঠিক আছে? এটা বর্জন করো, যত কমানো যায় সেটাই বেটার। ওকে, এই তো চিকিৎসার ক্ষেত্রে আমরা বলা হয় কিছু ঔষধ, অরলিস্টেট, লরক্যাসেরিন, এইগুলো আমরা ব্যবহার করে থাকি। অনেক সময় মানে কিছুটা বেনিফিট পাওয়া যায়, বাট আমাদের যখন বলবে স্থূলতা প্রতিরোধ, আমরা এই পয়েন্টগুলাই লিখবো যে ভাই ব্যায়াম করা, ফলমূল খাওয়া, চর্বিযুক্ত খাবার বর্জন করা, ওজন মাপা, এই হচ্ছে আমাদের ব্যাপার। এগুলো কিছু এখানে এটা লাগবে না। ওকে, আচ্ছা। তো এখন আমরা এইখান থেকে, তুমি দেখো ভাইয়ার সিকিউ গুলো আছে, ভাইয়া এখানে সব সিকিউ তুমি দেখলেই বুঝবা যে ভাইয়া যা পড়িয়েছি সব এখানে তোমরা সলভ করার জন্য আমি তোমাদেরকে এটা রেখেছি, স্লাইডে তোমরা পাবা। যেমন এখানে দেখো কি বলছে, এটা থেকে নিশ্চিত উহার কাজ, HCl এর কথা, তারপরে উদ্দীপকে এই অঙ্গটি জৈব রসায়নাগার, তার মানে যকৃত জৈব রসায়নাগার, এটার কথা বলছে। তার মানে দেখছো এটা পারা যাবে। হ্যাঁ, তারপরে আসো এইখানে, যেমন এই জায়গায় কি বলছে, এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র রনি মানবদেহ পরিপাকতন্ত্র সম্পর্কে পড়ে জানতে পারলো যে ডায়াফ্রামের নিচে একটি বাঁকানো থলি আছে। ওকে, কি বলছে, একটা বাঁকানো থলি আছে। সো থলিটির ডান পাশে রয়েছে একটি বড় গ্রন্থি যা পরিপাকে। ওকে, বাঁকানো থলিটা কি? পাকস্থলী। সো কি বলছে, দেহকে সতেজ রাখতে থলিটির কার্যক্রম ব্যাখ্যা করো। তার মানে আমাকে পাকস্থলীর পরিপাক আমরা তখন লিখবো। হ্যাঁ, পাকস্থলী এইভাবে পরিপাক হয়েছে, পাকস্থলী কি কাজ করে, কিভাবে, হ্যাঁ এগুলো লিখবো। আচ্ছা ভালো, পাকস্থলীর অবদান লিখবো। ঘতে কি বলছে, অভ্যন্তরীণ স্থিতি রক্ষা উক্ত গ্রন্থিটির পরিচয়, প্রয়োজনীয়তা। বুঝছো কি বলতে চাইছে? এই যে উক্ত গ্রন্থি যকৃতের কথা, তার মানে আমি এখানে যকৃতের যে প্রয়োজনীয়তা, অর্থাৎ কি যকৃতের কাজ, কি বলছে যকৃতের কাজ। দেখো আগের সিকিউটা তো যকৃতের কাজ, এটা রাজশাহী বোর্ডে আসে, সেটা তো যকৃতের কাজ। হ্যাঁ, তুমি দেখো আবার এখানে যদি আমি যাই, সিলেট বোর্ডে আসছিল, দেখো উদ্দীপকে এ চিহ্নিত অঙ্গের কার্যকারিতা স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল। এই যে এ চিহ্নিত অঙ্গের কার্যকারিতা, এ চিহ্নিত, এটা মানে একটু ভুল চিহ্নিত করছে, এটা হবে হচ্ছে যে তোমার এটা ওইখানে হচ্ছে মানে পাকস্থলী, এটা ভুল লেবেলিং করছে, এটা হচ্ছে পাকস্থলী। হ্যাঁ, পাকস্থলী, এটা হচ্ছে এটা পাকস্থলী, এটা হচ্ছে পাকস্থলী, বিটা হচ্ছে যকৃত। ওকে, সো পাকস্থলী তোমাকে বলছে কি পাকস্থলীর উপরে স্নায়ুতন্ত্রের। আমি একটু আগে যেটা তোমাদেরকে বলতেছিলাম যে ওই যে স্নায়ুতন্ত্রের যে হ্যাঁ এই স্নায়ুজালক এটা করে, ওই সাবমিউকোজাল স্নায়ুজালক হচ্ছে নিঃসরণ করে, গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে, করছে ওই স্নায়ুতন্ত্রের ভূমিকাটাই এগুলো লিখবা, যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কিভাবে হয়, হ্যাঁ কয়ভাবে হয়। এরপরে আবার দেখো উদ্দীপকে বি চিহ্নিত অঙ্গের বিপাকীয়, আবার দেখো বি চিহ্নিত, দেখছো ঘুরে ফিরে এগুলাই বি চিহ্নিত অঙ্গের বিপাকীয় ভূমিকা। বি চিহ্নিত কি, এই যে এইটা যকৃত বুঝাইছে, যকৃতের বিপাকীয় ভূমিকা আমরা অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, তো সব ঘুরে ফিরে দেখো এগুলাই যশোর বোর্ডে অনেক আগে আসছিল। দেখো এটা কি পাকস্থলী, এখানে আবার লেভেলিং একটু ভুল করছে, লেভেলিং এ ভুল করছে। আচ্ছা না না এটা ঠিক আছে, ঠিক আছে, এটা যকৃত। এই অংশটা দেখো, এটা যকৃত, উদ্দীপকের এই অংশটির পরিপাকের, তাহলে দেখো এটা যকৃত। তো যকৃত তোমার হচ্ছে কি করে, পিত্তরস ক্ষরণ করে, ওই পিত্তরস চর্বি পরিপাকে সহায়তা করে। ঠিক আছে, এটাই বলছে এই অংশটির পরিপাকে ভূমিকা উল্লেখ করো, মানে পিত্তরস চর্বি পরিপাক করে, চর্বি ভাঙে, ইমালসিফিকেশন করে, যে ভাইয়া বলছিলাম পিত্তরস চর্বি পরিপাকে সাহায্য করে। বি অংশটির যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া উল্লেখ করো। এই যে বি মানে কি পাকস্থলীর যান্ত্রিক, তাহলে আমি শিখাইছি না বলো তো, বলছি যে পাকস্থলী থেকে প্রশ্ন আসে, দেখছো পাকস্থলী যকৃত পরিপাক এগুলা থেকে আসবেই, পরিপাকের বিক্রিয়া। তুমি আরো বোর্ডে দেখবা আরো পরিপাকের বিক্রিয়া বলছে, তার মানে এখানে কি বলছে পাকস্থলীর যান্ত্রিক, আমি ভাইয়া পড়াইছি ওই যে কাইম তৈরি হয় সংকোচনে, এগুলা এটাই বলছে যে ওর যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া উল্লেখ কর। তো তখন তুমি এইগুলা মেইন জিনিসটা লিখে তারপরে তো তোমরা জানো রচনামূলক কেমনে একটু লিখতে হয়, একটু উদ্দীপকের অমুক তমুক এটা বলছে, মানে একটু বড় করবো আর কি নাম্বারটা। তো এই তো আমি কিন্তু যত রকমের আছে সবই কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করে ফেলছি। তো আমার মনে হয় না যে এর পরে তোমাদের আর কিছু প্রয়োজন হবে। ওকে, সো ভাইয়ার যা কিছু যেগুলো 5 স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো দেখো
দিন শেষে আমরা কিন্তু এগুলো সব শিখে ফেলছি। কোনটা 1 স্টার, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভাইয়া ভালো করে শিখাই দিছি। যেটা 1 স্টার ছিল বা 2 স্টার, এটাকে একটু 2 স্টার দিয়ে দিই। সো এগুলো ভাইয়া বলছি 1 স্টার গুলো একটু ওভারভিউ করে গেছি যেন তোমরা একটু লিখতে পারো কিছু কিছু, এই যে বৃহদান্ত্র এগুলোর ব্যাপার। সো আমি মনে করি যে এইটার পরে তোমাদের আর কিছু লাগবে না। দ্যাটস দ্য ওয়ান শট। প্রায় 2 ঘন্টা এখনো হয় নাই, 2 ঘন্টার কাছাকাছি চলে গেছে। সো আমি যেটা বলছি, যেহেতু পরিপাক চ্যাপ্টারটা একটু বড়, সো এখানে একটু সময় লাগে। পরিপাক চ্যাপ্টারটা এটা থেকে আসে, সিকিউ আসবেই পরিপাক থেকে আসবে। এবং আমি এই প্যাটার্নেই কিন্তু এইগুলা থেকেই যখন ধরো আরো ইজি ওয়েতে তোমাদেরকে মেডিকেল অ্যাডমিশনে পড়াবো। মেডিকেল অ্যাডমিশনে আমাদের মেডিট্রুপসে সেখানে আছে হৃদয় ভাইয়ের মেডিকেল অ্যাডমিশন কোর্স, তো তোমরা সেখানেও যুক্ত হতে পারবা, ঠিক আছে, পরবর্তীতে 25 এবং 26 ব্যাচ। সো তোমাদের ওভারঅল ক্লাসটা কেমন লাগলো? আমি 2 ঘন্টার মধ্যে শেষ করছি এবং আমি এটাই বলছি যে চ্যাপ্টার ওয়াইজ ভ্যারি করবে, কিছু 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা এর মধ্যেই আমাদের সবকিছু থাকবে। সো এই চ্যাপ্টারটা বড়, সো এইখানে কখ এর ক্লাসের তো আসলে মানে কোনো গ্যারান্টি নাই, অনেক কিছু আছে, বাট চেষ্টা করবো ভাইয়া, কখ সমস্যা নেই। ওকে, সো সবাই মিশন বায়োস, সেখানে মিশন বায়োস ভাইয়ার একটা গ্রুপ আছে, সেখানে তোমরা নোট দিতে পারো। হ্যাঁ, আর হচ্ছে মেইন কথা ভাইয়ার তোমরা হচ্ছে ক্লাসগুলা করো, মেইন কথা হচ্ছে এটা, ক্লাস করে বেনিফিটটা তোমরা বেনিফিটটা নিয়ে নাও। আর ভাইয়া এটা চলমান থাকবে, তোমাদের রুটিন বন্দি পাঠশালা পেজেই পাবা, গ্রুপেও আমি থাকবো বায়োবস বাই হৃদয়, সেখানে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। আর হচ্ছে যে তোমার পিডিএফটা আমরা ক্যাপশনে থাকবে, ইউটিউবের ডেসক্রিপশন লিঙ্কেও থাকবে পিডিএফটা, এবং আমাদের এটা চলমান থাকবে। তোমরা রুটিনে জানো আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার রাত 10টায় আবার অনুজিত থাকবে। সো আমি এইভাবে করে 14টা চ্যাপ্টার, তোমাদের 14টা চ্যাপ্টার ওয়ান শট থাকবে। সো তোমার একটা চ্যাপ্টারের যাবতীয় সিকিউ তোমরা 2 ঘন্টার থেকে কম সময় একটা বড় বড় চ্যাপ্টারের তোমরা শেষ করতে পারবা। আর ছোট চ্যাপ্টারগুলো দেখা যাবে 1 থেকে 1.5 ঘন্টায় হয়ে যাবে। সো দ্যাটস ইট। ক্লাসটা আমি রাতের মধ্যেই ডক্টর হৃদয় এই চ্যানেলে আপলোড করে দিব, সো তোমরা সবাই সেখানে গিয়েও দেখতে পারবা যারা পরে আসছো। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভাইয়ার সাথে পুরো মে মাস জুড়ে ঈদের আগেই তোমাদেরকে আমি শেষ করাবো। ওকে, দ্যাটস মাই প্রমিস। প্রতি সপ্তাহে রুটিন আসবে, সবাই এটা থাকো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে আবার।